যে রাধে সে চুলো বাঁধে। আমাদের জীবনের প্রোডিউসার কিন্তু একজনই, আমাদের সৃষ্টিকর্তা, কিন্তু পরিচালক কিন্তু আমরা সবাই আমাদের নিজেদেরই। তো আমাদের জীবনকে সেভাবে করে পরিচালনা করার জন্য কিন্তু অনেক বেশি প্ল্যান থাকতে হবে, পরিকল্পনা থাকতে হবে, না হলে কিন্তু জীবনের পথে অনেক হোঁচট খেতে হয়। এবং আমরা মেয়েরা আমাদের এই আজকের আড্ডা এবং আমাদের লেডিস ক্লাব, নেক্সাসের লেডিস ক্লাব, আমরা সবসময় আমরা নারীরা অনেক আড্ডা দিই। তো আমরা আমাদের জীবনের কথা বলি এবং জীবনের চলার পথে যখন আমরা অনেক বেশি সাকসেসফুল হয়ে যাই তখনও যেরকম একটা সময় গিয়ে ভারসাম্য করতে হয়, আবার যখন আমরা অনেক সময় হতাশাগ্রস্ত হয়ে যাই তখনও কিন্তু আমাদেরকে উদ্যমতা আনতে হয় এবং নিজেদেরকে উৎসাহ করতে হয়। সেরকম একটা বিষয় নিয়ে আজকে আমরা আড্ডা দিচ্ছি, যে রাধে সে চুলো বাঁধে। মানে সব কিছুর মধ্যেই আমাদের একটা ব্যালেন্স এবং সব কিছুই আমরা কিন্তু পারি আসলে। এরকম একটা চমৎকার বিষয় নিয়ে আজকে আমরা আড্ডা দিব। সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডায়। এবং বরাবরের মতোই আমরা আমাদের সাথে সবসময় খুব সুন্দর অতিথিরা থাকেন এবং আমাদের সাথে আজকে চমৎকার তিনজন অতিথি আছেন এবং তাদের সাথে আমি আপনাদেরকে আগে পরিচয় করিয়ে দিচ্ছি। সবার প্রথমে আমাদের সাথে আছেন তারানা শফি। উনি একজন শিক্ষক সাউথব্রিজ স্কুলের। অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা আপু আপনাকে আমাদের আজকের এই লেডিস ক্লাবের আড্ডায়। আমাদের সাথে আছেন তৃপ্তি কর, উনি একজন সঙ্গীত শিল্পী। আপু অনেক অনেক শুভেচ্ছা আপনাকে আমাদের আজকে লেডিস ক্লাবে। অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, আবারও ধন্যবাদ। অবশ্যই অবশ্যই। এবং সবশেষে আমাদের সাথে আছেন মাহি ফারহানা লোপা, উনি একজন লেখক ও বাচিক শিল্পী। মাহি আপু অনেক শুভেচ্ছা আপনাকে। ধন্যবাদ। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদেরকে আবারও একবার আমন্ত্রণ এবং অনেক শুভেচ্ছা আমাদের এই নেক্সাস লেডিস ক্লাবে। এবং দর্শক, আমাদের আড্ডা শুরু হচ্ছে যে রাধে সে চুলো বাঁধে। এবং আপনারাও কিন্তু আপনাদের এক্সপিরিয়েন্সগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের সাথে স্ক্রিনে দেওয়া জুমের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সরাসরি আমাদের সাথে সংযুক্ত হয়ে যেতে পারেন। আমরা টানা 1.5 ঘন্টা কিন্তু আছি আপনাদের সাথে এবং তাড়াতাড়ি আমাদের সাথে যুক্ত হয়ে যান। চলে যাচ্ছি আপনাদের সাথে। আজকে সবার আগে আমি শুরু করব তৃপ্তি আপুর সাথে। কেমন আছেন আপু? ভালো আছেন? খুব ভালো আছি। খুব সুন্দর লাগছে আপনাকে, সুন্দর একটা শাড়ি পরেছেন, এত সুন্দর করে আপনি এত সুন্দর গান আমাদের আজকে আসলে বিষয়টা হচ্ছে আমরা যে রাধে সে চুল বাঁধে, আমাদের এই নারী ব্যক্তিত্ব এবং আমাদের এই চলমান জীবনের পথ চলা নিয়ে কি করা হচ্ছে। আপু আমাদেরকে আগে একটু বলবেন যে আপনার সঙ্গীত জীবনে কিভাবে আসা হলো, কিভাবে করে আপনি এই পথ চলাটা করছেন। আমার জন্ম শিল্পী পরিবার। আমার মা খুব ভালো গান গাইতেন, আমার বড় বোন অনেক ভালো রবীন্দ্রসঙ্গীত শিল্পী, আমার চাচারা, আমার ফুপু সবাই শিল্পী। ওখান থেকে গান শেখা এবং ওইভাবেই মানে রক্তে মিশে গেছে সেই গানটা। ওইভাবে গানের জগতে এগিয়ে যাওয়া, আর নাচের জগতেও এগিয়ে যাওয়া, অভিনয়ের জগতে এগিয়ে যাওয়া। বাহ, সবসময় ছোটবেলা থেকেই আপনি সেই পরিবেশটা, সাংস্কৃতিক একটা পরিবেশের মধ্যে দিয়েই এসেছে এবং তার পরিবেশের বাইরে যে অন্য পরিবেশ থাকতে পারে সেটা কখনো ভাবিনি। এটা ওতপ্রোত ভাবেই নিজের ভিতরে এইটা আমি করেছি, ধারণ করেছি। বাহ, খুব সুন্দর। তো সবসময় এই চর্চাটা করা হয়? হ্যাঁ, অবশ্যই করা হয়। গানটা তো এখন করা হয়। আপনার সন্তানদের মধ্যেও আপনি আপনার সেই সংস্কৃতিটা বিলিয়ে দিয়েছেন? অবশ্যই, এটা অটোমেটিক ভাবেই হয়ে গেছে। চলার পথে তো অনেক সময় বাধা কি পেয়েছেন কখনো? কখনো না। মাশাআল্লাহ। ছোটবেলায় যখন গান করতাম তখন তো বুঝতে পারতাম না যে রাধে সে চুল বাঁধে, এই মর্মটা বুঝতে পেতাম না। কারণ মায়ের উপরে সব কিছু ছিল, বড় বোনের উপরে, ফুপুর উপরে, নিজের বাড়ি, বাপের বাড়ি বলে কথা, সব কিছুই ঠিক ছিল। কিন্তু এই জিনিসটা তখনই উপলব্ধি করতে পারলাম বিয়ের পর। কারণ আমি চুলও বেঁধেছি, রান্নাও করেছি, গানও করেছি, রেডিও টিভিতেও গিয়েছি। আর যেহেতু ডিফেন্স অফিসারের ওয়াইফ হিসেবে এগুলোর সাথে সবসময় ওতপ্রোতভাবে জড়িত থাকতে হয়েছে। বাহ, যাই হোক, আপনার পথ চলাটা অনেক লাকি ছিল, স্মুথ ছিল, এটা একটা বিশাল ব্যাপার। মাশাআল্লাহ। মাহি আপুর কাছে যাব। মাহি আপু, লেখক, কি করা হচ্ছে আপনার এখন? আমাদেরকে একটু সারমর্ম বলবেন। বর্তমানে এখন আমি আবৃত্তি নিয়ে কাজ করছি। আমি আবৃত্তি মেলার সাথে সংযুক্ত, সংগঠনের সাথে। আমার গুরু হচ্ছেন মাহিদুল ইসলাম মাহি। তো যেহেতু ওনার সাথে আছি, সেহেতু আমি আবৃত্তির সাথেই এখন একদম ওতপ্রোতভাবে জড়িত। আর লেখালেখিটা চলছে, মানে একসাথেই
লেখালেখিও চালিয়ে যাচ্ছি। এখন ওই লেখালেখির জন্য দেখা যায় যে বিভিন্ন জায়গায় হয়তো বা এখানে ওখানে লেখালেখি জমা দিতে হয় বলে একটু লেখালেখির দিকেও ফোকাস করতে হয়। এইভাবেই কাটছে আমার সময়। বা মাহিয়াপুর একটা বই প্রকাশিত হয়েছে এই জি। বছর, কিসের উপর সেটা? এবার একটা অনুগল্পের বই প্রকাশ হয়েছে 2024-এর বইমেলাতে। আপনি মাহিয়াপু আগেও এসেছিলেন আমাদের এখানে, জি। আপনার বইটা নিয়ে কথা বলেছেন জি, আগেও। জি। খুব সুন্দর একটা আলোকুঠির। কবিতা, হ্যাঁ আলুকুঠি একটা আমার মনে আছে যে খুব সুন্দর একটা জি। কবিতা আমাদের সাথে আবৃত্তি করে শুনিয়েছিলেন। জি, জি, জি। আমরা আরো কথা বলবো মাহিয়াপু, একটু তারানাপুর কাছে যাব। তারানাপু, কি করা হচ্ছে? আমি স্কুল চাকরি করছি সাউথ ব্রিজ স্কুলে। এই আর এই তো কোন ভাষা সাবজেক্টে আছেন? আমি বাংলা বাংলাতে পড়া হচ্ছে। ক্লাস 3। তো টিচিং প্রফেশনটা কি আগে থেকেই আপনার প্ল্যান ছিল? কিভাবে আসা হলো? আসলে এটার পিছনে একটা স্যাডই আছে, কারণ আমি বাসায় সংসার করতে বেশি পছন্দ করি। হঠাৎ জীবনে যেটা ব্রেক হয় আমার হাজবেন্ড মারা যাওয়ার পরে, আচ্ছা। আমি তখন চাকরিতে জয়েন করেছি আর কি। ও 11 সালে আমার স্বামী সেনাবাহিনীতে মেজর রুহুল আমিন, তো ও চলে গেল 2011-তে। আচ্ছা তারপরে আমি 12 থেকেই আমার স্টার্টিং আমার কর্মজীবনে। আচ্ছা আচ্ছা। এর আগে তো আমি হাউসওয়াইফ, খুব আর্মি জীবনটা তো খুব মজার, লেডিস ক্লাব এইসব নিয়ে খুব গান টান নিয়ে বেঁচেছিলাম সব সময়। বাচ্চা সংসারও করেছি, কিন্তু এটা ব্রেক হয়ে গেল। তারপর আবার আর্মিতে এসেছি, মানে ওই লেডিস ক্লাবগুলোতে, যে রাবাতে বা আছি এখনো পর্যন্ত চলছে। কিন্তু স্কুল জয়েন করেছি 2012 সাল থেকে এখনো পর্যন্ত চলছে। আচ্ছা আচ্ছা। এখনো কন্টিনিউ করে আছি। তো এখন মনে হচ্ছে যে আমি আরো আগের থেকে জোরকে, আমার হাজবেন্ড আসলে চাকরি দিতে চাইতো না, এটা সত্যি কথা। বলে তুমি ভালোই তো আছো, কিন্তু যে জন্য আমার এই মানে লাইনে আসা হয়নি, এটা আমার এর জন্যই আসা হয়েছে যে ওর পরে, ও চলে যাওয়ার পর থেকেই আসা। এখন ভালো, আল্লাহর মধ্যে নিজেকে নতুন করে আপনি আরেকবার একটা উৎসাহ দিয়েছেন। হ্যাঁ, আর এছাড়া এটা চাকরি জীবনের যে অ্যাটমসফিয়ারটা এত ভালো, সাউথ ব্রিজের পরিবেশ, এটা এখন আর ছাড়তেও পারবো না মনে হয়। আমি যতদিন আমি থাকবো, বেঁচে থাকবো, হয়তো ইনশাআল্লাহ কন্টিনিউ করব। খুব ভালো একটা পরিবেশে আমি আছি। সাউথ ব্রিজে জয়েন করার আগে ওই যে ট্রানজিশন টাইমটা, হ্যাঁ ওই সময়টাকে নিজেকে একটু লস্ট মনে হচ্ছিল যে কি করব, কিংবা না, এই জিনিসটা আমার না হয়নি। আমি খুব খুশি ছিলাম, মানে হয় না, সংসারটাকে নিয়ে আমি খুব মেতেছিলাম, খুব হ্যাপিলি একটা সংসার ছিল, যার জন্য ওই যে আমি ফিল করতাম না যে আমার কিছু করা উচিত। তবে ছবি টবি আঁকার ব্যাপারে আমি বাচ্চাদের শেখাতাম। আমি ফাইন আর্টস থেকে পাশ করেছি, আচ্ছা চারুকলা ইউনিভার্সিটি, চিটং ইউনিভার্সিটি থেকে পাশ করেছি, যার জন্য আমি আর্টেরটাকে জন্য বাচ্চারা আসলে বাসায় বসে ওগুলো শেখাতাম। আচ্ছা। কিন্তু মানে আমি এটাতেই মজা পেতাম। এখনো কি সেই শেখানোটা এখন মাঝখানে বাড়িধারা ডিওএইচএসে আমি ছিলাম 6 বছর আর্ট টিচার হিসেবে। তারপর এটা আমার খুব দূর হচ্ছে বলে আমি ওটাকে ছেড়ে দিয়েছি, এই সাউথ ব্রিজেই আছি খালি। আচ্ছা আচ্ছা, এটাই। বাহ ভালোই, খুব সুন্দর খুব সুন্দর। তৃপ্তি আপুর কাছে যাব। তৃপ্তি আপু গান নিয়ে আছেন, তো এখনো কি মানে কখনো কি গানের জন্য কখনো কোনো বাধা পেয়েছেন আপনি, কিংবা হয় না যে অন্য কেউ আপনার কাছে গান করতে এসেছে কিন্তু তার কথা বলছে যে গান শিখতে চাচ্ছে কিন্তু বাধা পাচ্ছে? আপনি তো গান আসলে শিখানো, তো স্টুডেন্টদের কথা কিছু বলেন। যে গান শেখাটা হলো নিজের মধ্যে, নিজের ভিতর থেকে যদি উৎসাহটা উদ্দীপনাটা না থাকে বা সাধনা করার মনোভাব না থাকে, তাহলে কেউ কখনো গান শিখতে পারে না। তেমন অনেক স্টুডেন্ট আছে যে গান শিখতে আগ্রহী, তারা গান করে যাচ্ছে। আবার অনেক স্টুডেন্ট আছে যে সস্তা জনপ্রিয়তার দিকে এগিয়ে যায় আসলে হ্যাঁ। তো এরকম ঘটনায় আমি যেরকম পড়েছি, গত বছর শিল্পকলা একাডেমিতে একটা জাজমেন্টে, একটা প্রতিযোগিতা জাজমেন্টে আমাকে ডাকা হয়েছিল। আমি গেলাম। প্রতিযোগিতা শেষে শিল্পীদের যখন যারা পার্টিসিপেট করেছে ওদেরকে যখন দেওয়া হয়েছে, পুরস্কার দেওয়া হয়েছে, তখন আমাকে, উনি মিনিস্টারও ছিল, আমাকে ডাকা হয়েছিল, বলা হয়েছিল যে আপনি তো প্রতিযোগিতা করেছেন, আপনার মনোভাব আপনি ব্যক্ত করবেন। তারপর আমি ওখানে বললাম যে সঙ্গীত তো গুরুমুখী বিদ্যা, আমরা ছোটবেলায় গুরুমুখী বিদ্যা হিসাবে এটা জেনে আসছি, আগেও শিখেছি, যদিও শিখাই, এখনো শিখছি। গানের
চর্চা যেভাবে বাদ দেওয়া যায় না, শেখাটাও বাদ দেওয়া যায় না। একদমই না, শেখার কোনো শেষ নাই। তবে আগে শিল্পীরা, আগে যারা গান শিখতো, তারা গুরুমুখী বিদ্যা হিসেবে সেটা ধরে নিত। আর এখনকার স্টুডেন্ট যারা গান শিখে, তারা গুরুমুখী বিদ্যাটা কথাটা মানতেই চায় না। তাদের গুরু এখন ইউটিউবে যে গানগুলো হয় ওটাই ফলো করেই তারা রাতারাতি শিল্পী বনে যায়। এটা সত্যি কথা। আগে যেরকম আমরা যখন নাচ করতাম, দেখা যেত যে আমাদের গুরুকে পা ধরে সালাম করে, মাটি সালাম করে, তারপর হচ্ছে নাচ করা, স্টেজকে প্রণাম করে, তারপর একটা সালাম করে। এমনকি গান গাওয়ার সময়ও গুরুজিকে আমরা জিজ্ঞাসা করতাম যে গুরুজি কোন গানটা গাইবো, আপনি বলে দিবেন। আমরা মনে করতাম যে গুরুজির আশীর্বাদটা আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার। বাবা মার পরে গানের জগৎ, সঙ্গীতের জগৎ, টিচাররাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অবশ্যই। কিন্তু এখন আসলে সেটা এরকম আপনার স্টুডেন্টদের ক্ষেত্রে অনেক সময় যেটা হয় না, যে কোনো স্টুডেন্ট উঠেই বললাম যে একদমই ইচ্ছাই নাই, কিন্তু ওর ভিতর আসলে গড গিফটেড একটা ট্যালেন্ট আছে। এখন তখন তাকে কি কখনো জোর করে কিংবা বলে আপনি বুঝিয়েছেন যে তুমি করো, কিংবা ও করছে না তাহলে দরকার নাই করার, মানে কি মনে হয়? সবসময় বলি তাদের তো ইচ্ছাটা থাকতে হবে। আর সবচেয়ে বড় কথা যে যারা শিখে তাদের অন্তরায়, আমি মনে করব অভিভাবক সবচেয়ে বড় অন্তরায়। অভিভাবকরাই তাদেরকে নষ্ট করে ফেলে। অভিভাবকরা মনে করে সারেগামা শিখছে, ক্লাসিক্যালি শিখছে, এখনো কেন গান গাইতে পারছে না, এখনো কেন স্টেজে গান গাচ্ছে না, এখনো কেন চ্যানেলে গাইতে পারছে না, ওরা নষ্ট করে। তখনই এসে অর্ডার করতে থাকে যে অমুক গান শিখান, ফরমাইজি, তখন টিচার হয়ে যায় ফরমাইজি। এই জন্যই আরো বাচ্চারা পিছিয়ে যায়, শিখার জগৎ থেকে পিছিয়ে যায়। এটা কি করা যায় বলেন তো? মানে কিভাবে করে আমরা এই জেনারেশনটাকে আমরা এগিয়ে নিয়ে যাব, যে আসলে অনুশীলনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। মানে হ্যাঁ, তুমি ফেমের পিছনে যাও, একটা সার্টেন টাইম পড়ে না। প্রথমে পরিবেশ পরিস্থিতি যদি আয়ত্তে আসে কখনো, আর 2 নম্বর কথা যে অভিভাবকদের মন মানসিকতাটাকে ঠিক করতে হবে। আর মোর কথা যে বেশি বেশি যে অনুষ্ঠানগুলো বাইরে হয়, যে অনুষ্ঠানগুলো ধুমধারাক্কা টাইপ গান হয়, ওইসব অনুষ্ঠানে অভিভাবকরা বাচ্চাদেরকে নিয়ে শোনায়। কিন্তু বেশি আমার মনে হয় যে ক্লাসিক্যালের অনুষ্ঠান, উচ্চাঙ্গ সঙ্গীত অনুষ্ঠান সরকারিভাবে বেশি আনাচে কানাচে বেশি হওয়া উচিত, যেগুলো আমাদের রন্ডে ঢুকে যেতে পারে, বাচ্চাদের মস্তিষ্কে ঢুকে যেতে পারে। যেভাবে ফেসবুক, ইন্টারনেট সবার মাথায় ঢুকে গেছে, কিন্তু কিছুটা হলেও তো চেষ্টা আমরা এবং সরকার সবাই মিলে আমরা করতেই পারি। আসলে খুব সুন্দর কথা হচ্ছে। আমাদের একটা ছোট্ট বিরতির সময় এসেছে। দর্শক, আমাদের খুব সুন্দর আড্ডা হচ্ছে আমাদের চমৎকার 3 জন অতিথির সাথে। আপনারা কোথাও যাবেন না, একটা ছোট্ট বিরতি নিয়ে এখনই ফিরছি। সবাইকে আরও একবার শুভেচ্ছা আমাদের নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডায়। আমাদের সাথে আছেন 3 জন অতিথি। আমি তৃপ্তি আপুর কাছে চলে যাব। তৃপ্তি আপু, এত সুন্দর গান এবং এত সুন্দর পরিবেশ, আপনার কাছ থেকে আসলে অনেক কিছু শুনছিলাম, আপনার স্টুডেন্টদের কথা। একটু আগে আমরা কি একটু গান শুনি আপনার কাছ থেকে? গরমে একটু গলাটা ঝামেলা যাচ্ছে, বেশি গরম তো, তারপরে আমি চ্যালেঞ্জ গাচ্ছি। আয়নাতে মুখ দেখবো না, আয়নাতে মুখ দেখবো না, মিলনে রানী কাজলি রেখা এমনি করে আঁকবো না, আয়নাতে মুখ দেখবো না, মিলনে রানী কাজলি রেখা এমনি করে আঁকবো না, আয়নাতে মুখ দেখবো না। বাহ, কি
কি সুন্দর, খুব সুন্দর ছিল, খুব সুন্দর। ধন্যবাদ তৃপ্তি আপু। আচ্ছা, আপনার এই গান নিয়ে মানে শিল্পীদের প্রতি ডেডিকেশন করে আপনার একটু বক্তব্য জানতে চাই যে অনুশীলনটা অনুশীলনটা তো অবশ্যই দরকার, খুব এবং জরুরি। হ্যাঁ, অনুশীলন তো জরুরি, কিন্তু তার সাথে কি রেফারেন্সটাও দরকার মানুষকে একটা শিল্পী হওয়ার জন্য? মানে রেফারেন্স মিন্স আমি বলবো যে পথটা এখনকার যুগে, হ্যাঁ, যে একটা শিল্পী এবং প্রতিষ্ঠিত শিল্পী হওয়ার জন্য কি মানুষের সহযোগিতাও দরকার, রেফারেন্সটাও দরকার? শুধু অনুশীলন দিয়ে কতখানি পথে সে বর্তমান যেতে সময় পারে? হয়তো রেফারেন্স লাগে, কিন্তু আগের সময় রেফারেন্স ছিল না। কেন এটা বলেন তো? আগের সময় যেটা ছিল, প্রতিভা থাকলে, ভালো গাইলে অটোমেটিকই সেটা হয়ে যেত। আর আগেকার সময় যেটা ছিল যে কোনো হ্যান্ড ছিল না, শুধু প্রতিযোগিতাগুলো বা অনুষ্ঠানগুলোতে আমরা হারমোনিয়াম দিয়ে শুধু গান করতাম, তাতেই মানুষ মুগ্ধ হয়ে যেত গান শুনলে। এখন অনেক রকম হ্যান্ডস, তারপর সাউন্ড সিস্টেম, তারপরে স্টুডিওগুলোতে অনেক রকম কারুকাজ করে গলাটাকে অন্যরকম করে দেয়, রেয়াজের দরকার পড়ে না। ঠিক আছে। আর এখন আরেকটা জিনিস যেটা যে এখন লোকজন ধরপাকড় করে সব কিছু করে, টাকা পয়সা খরচ করে, শুধু সেটার থেকে বড় কথা যে টাকা পয়সা দিয়ে গান করে। আসলে মাহি আপুর কাছে চলে যাবো, এই বিষয়ে আপনার কি বলার? প্রথমে বলে নিই যে যেহেতু উনি সম্পর্কে আমার আর্মির ভাবি, প্লাস আবার উনি আমার গুরু হন। আচ্ছা, কারণ একটা সময় আমি ওনার কাছে নাচ শিখেছি। আচ্ছা আচ্ছা। তো মানে যেহেতু কোশ্চেনটা ওভাবে আমাকেও জিজ্ঞেস করছেন, তো সেইভাবে যদি বলি, আসলে একটা সময় এমন ছিল যে আমরা যারা যেটুকু পারতাম গুরুর কাছে শিখতে এবং শেখাতে, গুরু শেখাতে এবং আমরা শিখতে আগ্রহ ছিলাম অনেক বেশি। ওখানে কিন্তু আপনার ধরপাকড় চলতো না। গুরুর কাছে শিক্ষাতে তো এত বাচ্চার মধ্যে যখন উনি আমাকে শেখাতেন, উনি তখন আমাকে একটা আলাদা স্পেশাল একটা দিতেন যে না, মেয়েটা পারে, মেয়েটা করছে। এই ব্যাপারটা ওনার মানে আগের টিচারদের ভিতরে বা সিচুয়েশনের মধ্যেই ছিল, যোগ্যতা মূল্যায়নটা বেশি করা। কিন্তু এখন আসলে অ্যাকচুয়ালি এখন ওই গুণাগুণটা বিচার করি না, আমরাও করি না। টাকার সাথে টাকা লিয়াজোর সাথে সবকিছু মিলেমিশে একাকার হয়ে গেছে, পুরাটাই ম্যাচ আপ করে ফেলতেছি। আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের এখন গুণের দরকার হয় না, আমরা 2-1 কলম করতে পারলেই কিন্তু আমরা এখন স্টার হয়ে যাই, সেলিব্রিটি হয়ে যাই। আর এখানে প্রকৃত গুণের প্রকৃত আসলে বিচারটা হচ্ছে না, গুণাগুণ বিচার হচ্ছে না, অ্যাকচুয়ালি হচ্ছে না। আপনি কতটুকু পারছেন বা কতটুকু পারবেন না, শিল্পীগুলোর গান এখনো মানে কান পেতে স্থায়ী রয়ে গেছে, ঠিক না? আর এখনকার গান মানে দাও দাও করে যেরকম জলে আগুন, আবার দপ করে নিভেও যায়। এখনকার গান হয়তো আজকে শুনলাম কালকে ভুলে গেলাম, কিন্তু পুরোনো গানগুলো এখনো মনের ভিতরে এমন ভাবে স্থায়ী হয়ে স্থান দখল করে রেখেছে যেগুলো আমরা কেউ ভুলতে পারি না। আমার এখানে একটা প্রশ্ন, যেরকম যে শিল্পকলা একাডেমিতে এখন তো অনেক সার্কুলার দিয়েছে, শিল্পীদেরকে অনেক হাই র্যাঙ্কিংয়ে কিন্তু তাদেরকে নেওয়া হচ্ছে শিল্পী হিসেবে, বেশ ভালো র্যাঙ্কিংয়ে নেওয়া হচ্ছে। কিন্তু সেক্ষেত্রে যারা মানে এমন কি হচ্ছে যে যারা আসলে কোয়ালিফাইড, প্রকৃত অনেক শিল্পী আমি দেখেছি যারা কিন্তু শিল্পকলার ধারেও ঘেঁষতে পারছে না, কিন্তু অনেকে প্রতিভার মূল্যায়ন সব জায়গায় তাহলে সেখানেও মানে সব জায়গাতেই সব জায়গায় ধরপাকড়। আপনার ধরপাকড় না থাকলে আসলে, এখন লেয়াজও না থাকলে আপনি কোনো জায়গায় আসতে পারবেন না। কোনো জায়গায় আপনি বলে না যে আপনার যদি মামার জোর না থাকে, চাচার জোর না থাকে, তাহলে আপনার প্রতিভাকে বা যে কোনো, শুধু প্রতিভা বলবো না, আপনার শিক্ষাক্ষেত্রে বলেন, চাকরি ক্ষেত্রে বলেন, যে কোনো সেক্টরেই আপনার একটা লিয়াজও থাকতে হবে। লিয়াজও না থাকলে আপনি আসলে কোনো জায়গায় কোনো কিছু করে নিজেকে স্ট্যাবলিশ করতে করতে বাই দিস টাইম আপনার যাওয়ার সময় হয়ে যাবে। আসলে ইয়ের কাছে যাব আমি এখন, তারানাপুর কাছে একটু যাব। তারানাপু, একটা বিষয় সেটা হচ্ছে, যেহেতু আমাদের আজকের টপিকেও আমরা থাকবো, তো অনেক সময় দেখা যায় যে মেয়ে মানুষ একটু সুন্দর, হ্যাঁ, তো সুন্দর হলে কি সে একটু বেশি এগিয়ে যায়? এরকম কি কখনো হয় যে কাজের ক্ষেত্রে? অথবা অনেকে কিন্তু বলে যে একটা সাকসেসফুল মেয়ে, তার সাথে সে হয়তো খুব প্রেজেন্টেবল, ও তো পাবে, ও তো হচ্ছে সুন্দর দেখে পাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে আমি স্বীকার করি, বিশেষ করে যেটা ক্যামেরা বেস, যেমন একটা মেয়ে খুবই ভালো গান গায়, পল্লীগীতি খুবই ভালো। যখন আমি শিখা অনির্বাণ একটা হতো বিটিভিতে, তো ওই সময় অডিশন দিতে হয়, আগে আর্মিতে একটা অডিশন দিতে হয় আমাদের। তো টেলিভিশন থেকে কিছু প্রডিউসার ওরা গিয়েছিল আমাদের অডিশন দিতে।
তখন সেই রংপুর ক্যান্টনমেন্ট থেকে আমাদের ভাবিরাই এসেছিলেন। তো ওখানে আমি অবাক হয়েছি কিছু কিছু গানের শিল্পী যে গলা অনেক সুন্দর আছে কিছুজন, কিন্তু ওরা মনিটর আগে ফেসটাকে দেখে নেয়। আচ্ছা, হ্যাঁ, মানে এটা তখন আমি ফিল করলাম, মানে টিভিতে প্রেজেন্টেবল দেখে। ক্যামেরা টেস্ট। হ্যাঁ তখন আমি ফিল যাকে বলে করলাম camera test ক্যামেরা আর কি। টেস্ট। আমি আল্লাহ এত সুন্দর গাচ্ছে, আমি তো টিকবই না, আমার মনে হয় আমার চান্স নেই। আর আমি ভয় ভয়ে হাজব্যান্ডকে বলছি, আমি তুমি আমার সাথে থেকো না, তুমি বাসায় থাকো, আমি অডিশনে টিকবো না। তো আমি চুপচাপ বসে আছি, আমার নামটা অনেক পরে এসছে। তো সব হচ্ছে একের পর একে, সবাই গান গেয়ে গেল, লাস্টে আমি গেলাম, আমাকে ডাকলো। তো তখন আমি তো ওই গানটা গেছি, রুনালার একটা যে বৃষ্টি, অনেক বৃষ্টি ঝরে, আচ্ছা, এই এই- গানটা করেছিলাম। আচ্ছা, আচ্ছা। তো ওটার সাথে আমাকে দাঁড় করালো, দাঁড় করিয়ে এরপরে আবার কিছুক্ষণ আরেকজনকে, আরেকটা ভাইকে দিয়ে আমারটা মিলাচ্ছে। আচ্ছা, তো আমি তো অবাক হয়ে যে গানটার করে টরে চলে আসছি, ভাইয়ের সাথেও করলাম, ভাইয়ের সাথে করতে বললো আয়নাতে মুখ দেখবে আচ্ছা। যখন, ওইটাও করলাম। তো এরপরে রেজাল্ট আমি জানি না, করে টরে এসছি যে আমিনকে বাসায় এসে বললাম আমি টিকবো না, কারণ অনেক আমার থেকে অনেক বেটার গান গাচ্ছে হয়তো অনেকে। তো পরে দেখলাম যে আমি ঠিক গেছি, ওই যে ডুয়েট গানে আমি আচ্ছা। গান গিয়েছিলাম। তখন তুমি 7 সাগরের ওপার হতে, ওই গানটা আমি ডুয়েট করেছি ওনার সাথে। তো আমি তখন বুঝলাম যে ক্যামেরার মনিটরটা বড় জিনিস, হয়তো বা ওটা দেখেন, ওটা দেখেন হয়তো, এটা একটা ব্যাপার আছে। আর প্রতিভা থাকলে কেউ আটকাতে পারে না, এটা আমার বিশ্বাস। আচ্ছা। আর্মির এটা- আমি অনেকবার গান করেছি, কিন্তু আমি বলেছি যে আমি তো অডিশনে যাব না, আমি তো রেডিও টিভির এনলিস্টেড শিল্পী, অবশ্যই, হ্যাঁ। আমি যাব না। আর সবচেয়ে বড় কথা যে আমি রেডিও বাংলাদেশ আয়োজিত জাতীয় প্রতিযোগিতা আমি প্রথম হয়েছি, সাহস জাতীয় হয় পর্যায়ে কিভাবে পুরস্কার আপনাকে পেয়েছি, audition আমি গোল্ড মেডেল বলার কথা? পেয়েছি, আমি কেন আমি অডিশনে হ্যাঁ, যাব? সাহস হলো আমি তো অডিশন দেইনি, তারপর আমি অনেকবারই আমি গিয়েছি। হ্যাঁ না, অবশ্যই অবশ্যই। সেটাই আর কি, প্রতিভা থাকলে সবই মেয়েরা করতে পারে। আর একটা জিনিস, যে আমাদের যে টপিকসটা, যে চুল বাঁধে, যে রাধে সে চুলও যে বাঁধে। রাধে যে চুল বাঁধে, এটা টপিকসটা কিন্তু আমাদের ফুললি মেয়েদেরকে বোঝায়, তাই না? এখন কিন্তু আমাদের এটা ওর নানি দাদিদের সময় কিন্তু এই টপিকস এসছে, কারণ ওনারা রানতো আর স্বামী সেবা করতো, একটা লিমিটেড একটা জায়গায় ওনারা থাকতেন। এখন কিন্তু মেয়েদের সাথে আমাদের এই জিনিসটা যায় না, একটু আমরা আমরা সামলাই, বাইরে বাইরেও সামলাই। বাইরে সামলাই, আর সবই। আমাদের ডিফেন্সে মানে তো আমাদের- সামলানো, ডিফেন্সে ঘর সামলিয়ে স্বামীর চাকরির সাথে সব আর্মির রুল রেগুলেশন যেগুলো সামলানো, সেটাই। সেগুলো তো অনেক কঠিন ব্যাপার, এবং টাইম মানে এক মিনিটে সেদিক হতে পারবে না। সিনিয়রদের সম্মান করা, লেডিস ক্লাবগুলো করা, সব কিছুতে পার্টিসিপেট করা, সবকিছু সামলে, ঘর জাহান্নামে যাক, আমাকে কষ্ট করে আমাদের সামলাতে মধ্যে হবে। আমাদেরকে কিন্তু মানে তারপরে সবটা মেনে নিতে তারপরে হতো। আমাকে তাই আপনাদেরকে এটা করতেই হতো। আমাকে আমাদের লেডিস কিন্তু ক্লাবে ladies যেতে হবে, যেতে হবে, তারপর স্বামীর অফিসিয়াল পার্টিগুলোতে যেতে হবে, আবার ঘরে গেস্ট থাকলে সেটাও সামলাতে হবে, আবার শ্বশুর শাশুড়ি থাকলে তো আরো সামলাতে হবে। আমাদের সবকিছু সবকিছু মিলাই, যেমন আমরা আমাদের সাথে এই টপিকটা মনে হয় যে খুব অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ, মাহি আপু কি বলছিলেন? আমাদের আর্মিতে একটা কথা বলে, আমরা যারা আর্মি অফিসার মিসেস সবই তো সামলাতে হয়, যেহেতু আমার মানে যারা বড় তারা বলছেন, আর্মিতে একটা কথা আছে, আমরা হলাম মানে বউরা হচ্ছে পার্ট অফ ইউনিফর্ম, মানে আমাদের হাজবেন্ডের সাথে আমাদের সাথে সাথে মানে প্রত্যেকটা জিনিস এটা একটা স্টেপ টু স্টেপ আমাদেরকে মিলিয়ে মিলিয়ে চলতে হচ্ছে, রীতিমতো রেডি থাকতে হবে, মানে যখন রেডি থাকতে খুশি হবে, 15 আমাদেরকে মিনিট আমাদেরকে রেডি attend হয়ে করতে হয়তো হয়। একটা প্রোগ্রামে চলে যেতে হচ্ছে, একদম অন কলে আমাদেরকে দেখা যাচ্ছে যে কোনো একটা প্রোগ্রামের মধ্যে আমাদেরকে দাঁড় করায় দিচ্ছে। এমন মজাও হয়েছে তো যে কিন্তু, ভাবিরা, আমরা গান জানে না, মজা পেয়েছি। আমাদের ভাবিরা গান জানে না, আচ্ছা। কিছুই জানে না, বাট ওই যে কয়েকদিনের প্র্যাকটিসে সে কিন্তু সবই জেনে সব যাচ্ছে। করে নিচ্ছি, আমরা ফ্যাশন সব- শো সব। করছি, অনেক অনুষ্ঠান হয় আমাদের লেডিস ক্লাবটা এমন ছিল, কোনো লেডিসকে সিনিয়র লেডি কোনো কিছু বলা মানে আমাদের জন্য আমাদের অর্ডার। এটা অর্ডার, আমাদের জন্য অর্ডার, অফিসারদের জন্য যেরকম সিনিয়র অফিসার কোনো কিছু বলে অর্ডার হয়ে যায়, আমাদের ওরকম অর্ডার আমরা ছিল, এবং আমরা ওইভাবে নিজেদের মন মানসিকতাটা ওইভাবে সেট করে নিয়েছিলাম। না এখনো আছে, এখনো মানে আমরা তিনজনই এখনো যদি ওরা আবার লেডিস ক্লাবের সাথে জড়িত,
তো রাওয়া লেডিস ক্লাবের সাথে জড়িত থাকলে ওইভাবে ফর্মাল না, But কিন্তু সেই যে কাজগুলো আমরা করে এসেছি যেমন একটা সেগুলো example ফলো দেন, করেই কিরকম চলছে আর কি। একটা এক্সাম্পল দেন আমরা একটু শুনি যে কি ধরনের আমি একটু কখনো বলি, বলেছে। আমার এখানে কিন্তু ওনারা দুজন খুব সিনিয়র, আচ্ছা, মানে একজন হচ্ছেন আমার বাবার সময়কার, মানে আমার বাবাও আর্মিতে ছিলেন, সেই সুবাদে উনি আমার সম্পর্কে আন্টি হন। বাট আমাকে কিন্তু খেয়াল রাখতে হচ্ছে যে আন্টি, আমি যেহেতু জুনিয়র একজন মিসেস, সো আমাকে খেয়াল করে রাখতে হচ্ছে যে আন্টি কোনোভাবে যাতে আমার কাছ থেকে কোনো রকম অসম্মানিত না হয়, এই জিনিসটা আমাকে মাথায় রাখতে হচ্ছে। বাট উনিও রিটায়ারমেন্টে চলে গেছেন, আমার হাজবেন্ডও রিটায়ারমেন্টে চলে গেছে। বাট তারপর ওই যে বললাম যে আমাদের কিন্তু এখনো মেনটেন করতে হয়। ভাইও এখন নেই, এটা না, এটা আমাদের আমাদের হয়ে এটা গেছে, রক্তে মিশে গেছে এটা আমাদের। রক্তে মিশে এটা গেছে, রক্তে মিশে নিয়ম গেছে। কানুনটা একদম রক্তে একদম সেট হয়ে গেছে, যার জন্য আমরা রাওয়া লেডিস ক্লাবে যাই, সেটাই কিন্তু ফলো করে আমরা চলি, ওইভাবেই ওই চলি। ইয়েটা সিনিয়রদেরকে maintain করি। সেরকম ভাবে রেসপেক্ট করি, আবার জুনিয়রদেরকে সেইভাবে কাছে টেনে নেই, আবার অনুষ্ঠানগুলো ঠিক একই রকম ভাবে হয়। যদিও রাওয়া লেডিস ক্লাবটা একটু অন্যরকম, আমরা তখন ছিলাম আর্মিতে, রাওয়া লেডিস ক্লাবটা হয় 3 বাহিনী মিলিয়ে, আচ্ছা আচ্ছা। এখানে যারা অন্য যাচ্ছে, কোনো যারা মানে 3 interested বাহিনীর বাইরে কেউ তারাই যাচ্ছে। সদস্য হতে পারবে না। লেডিস ক্লাবটা কিন্তু বাউন্ড না, যেতেই হবে সবাইকে, আচ্ছা, আচ্ছা। যারা ইন্টারেস্টেড সবাই আসলে ইন্টারেস্টেড হয়, হ্যাঁ। করতে করতে আসলে সবার মজা একটা- সবাই চেইন অফ কমান্ডটা ওটা বলবৎ থাকে। ভালো। আমাদের আসলে জুমের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের পছন্দের আপুরা জয়েন করেছেন। আমি দেখতে পাচ্ছি নাজিয়া আপু এসেছে, রেবেকা আপু এসেছে, ফারজানা নজরুল আপু এসেছেন। আপু আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। আমাদের সাথেই থাকবেন। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব। বিরতি থেকে এসে আপনাদের সাথে আমরা কথা বলবো। দর্শক, যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে, এখনই ফিরছি। দর্শক সবাইকে আরও একবার আমন্ত্রণ আমাদের নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডায়। চমৎকার 3 জন অতিথি আছেন এবং আমরা খুব মজার একটা বিষয় নিয়ে আড্ডা দিচ্ছি, যে রাধে সে চুলো বাঁধে। খুব যথাযথ একটা কথা। এবং আমরা চলে যাব আমাদের আপুদের কাছে, আমাদের সম্মানিত অতিথিদের কাছে। আমি একটু জিজ্ঞেস করব, প্রথমে মাহি আপুকে একটু জিজ্ঞেস করি যে মাহি আপুর কাছে আমি একটু জিজ্ঞেস করবো যে আপনাদের বলছিলেন যে সবসময় লেডিস ক্লাবের প্রোগ্রামগুলো আপনাদের আর্মির অনেক কিছু আপনারা অ্যাটেন্ড করতেন সবাই আসলে। তো ওই সময় দেখা যেত যে আমাদের টপিক যেটা, যে আপনাদের বাসার ঘরটা তো আসলে আগে সামলাতে হবে, সামলিয়ে তারপরই আপনারা ওই প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করতে পারবেন। তো সব প্রোগ্রামে নিশ্চয়ই বাচ্চারা তো অ্যালাউড ছিল না, হ্যাঁ? তো সেক্ষেত্রে কিভাবে বাচ্চাদেরকে, নাইট ক্লাবগুলোতে অ্যালাউড ছিল না, তো বাচ্চাদেরকে কিভাবে রেখে যেতেন, তারপর কিভাবে মানে এই জিনিসগুলো কিভাবে সামলাতেন, একটু মাহি আপু আগে বলেন শুনি। আসলে ওই যে বললাম যে একটা সিস্টেমের মধ্যে আমরা ঢুকে গেছি, আমরা একটা সিস্টেম করে নিতাম যে দেখা যেত যে বাচ্চা যেগুলোতে অ্যালাউ ছিল না সেগুলোতে আমরা যে বাচ্চাদেরকে ওইভাবে করেই আমরা ট্রেন আপ করতাম, যে তুমি এখানে যেতে পারবে বা তুমি এখানে যেতে পারবে না, বা তোমার এতটুকু মানে এই প্রোগ্রামে তোমার জন্য প্রযোজ্য। তো যার কারণে বাচ্চারা আমাদের বুঝে যায়, আমাদের বাচ্চারা মানে আমাদের আর্মি অফিসারের বাচ্চারা ম্যাক্সিমামই জানে যে কোন প্রোগ্রামে তাদের যেতে হয়, কোন প্রোগ্রামে তাদের যেতে হয় না। তারা আপু কখনো এরকম সম্মুখীন হয়েছেন যে বাচ্চাকে রেখে যাওয়া খুব ডিফিকাল্ট হচ্ছে? ম্যাক্সিমাম মাশাআল্লাহ যে আমার ছিল, বেড সার্ভেন্ট ছিল, আচ্ছা, যার ফলে আর ওদের পছন্দের একটা আইটেম সেদিনে এমনভাবে মজা করে রাঁধতাম যে ওর মন খারাপ করতো না, যে একটা ভালো একটা আইটেম রেঁধে ওর জন্য। আমার ছেলে আবার ডিনার রোল পছন্দ করতো, আর মেয়ে তো ছোট, ওর জন্য একটু পোলাও রেঁধে ওদের কিন্তু ভালো জিনিসটা না। সেদিন আমরা ক্লাব নাইটে কিন্তু ভালো জিনিসটা খাই, মানে অনেক ভালো একটা আইটেম। আমার তখন মনটা খুব খারাপ লাগে, বাচ্চারা তো খাবে কি, ওদেরকেও যেন আমি ওইটাই দিতে পারি, ওইটাই আমি পুরো সেট ওটা করে তারপর নিজেকে সাজুগুজু করে এবার যেতে হতো। এই জিনিসটা কখনো অসুবিধা হয়নি আমার, কারণ আমার বিয়ের পর থেকে আমার ফুল টাইম 2 জন কাজের লোক ছিল। কারণ আমি যেহেতু গান করি, আমার সকালবেলা রেয়াজ করতে, বিকেলে রেয়াজ করতে হয়, তারপরে ছাত্রছাত্রী শিখতে আসে, নাচ শিখতে আসে, গান শিখতে আসে, অভিনয় শিখতে আসে, এরকম একটা ব্যাপার ছিল। আবার ক্লাবের সাথেও জড়িত থাকতে হয়, অনুষ্ঠানগুলো, গানের অনুষ্ঠানগুলো, যে ক্যান্টনমেন্টে যখন পোস্টিং ছিল সব অনুষ্ঠানগুলো পরিচালনা করতে হয়। তারপরে সবচেয়ে বড় কথা যে আমার তো ঘুরে ঘুরে বিভিন্ন ক্যান্টনমেন্টে পোস্টিং থাকতো, আমার তো রেডিও টিভির প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করতে হতো। তখন ওদের কাছে বাচ্চা রেখে আমি রেডিও টিভির বক্সে বক্সে খাবারগুলো রান্না করে করে রেডিও টিভির প্রোগ্রামগুলো আমি ঢাকায় এসে আমি করতাম। কোনো প্রোগ্রাম যেন মিস না হয়, যদি অসুস্থ না হয়ে যাই, কিন্তু কোনো প্রোগ্রাম আমি কখনো মিস হতে দিতাম না। এই দিকটা বলতে গেলে যে আমি কখনো অসুবিধায় পড়িনি। আমার
কাজের লোক এইভাবেই আমার সেট করা ছিল। ওই সময়টাতে এটা আসলে খুবই কাজের লোক ভালো। পাওয়াটা খুব সহজ ছিল, এখন কিন্তু তো পাওয়া যায় না। কখনো কি এটা শুনেছেন মাহিয়াপুর কাছে জিজ্ঞেস আমার করবো যে- এখনো আছে, ওই কাজের লোকগুলোই এখনো তো আছে। খুবই লাকি মাশাআল্লাহ, মানে আপনি খুব মানুষ তো পাওয়া যায় না। মাহিয়াপুর কাছে জিজ্ঞেস করবো কখনো কি এরকম শুনতে হয়েছে যে কেমন মা বাচ্চাকে সময় দাও না, এরকম কখনো শুনতে হয়েছে? যেটা সচরাচর অনেকে কিন্তু হয়, শুনতে হ্যাঁ। হয় না। বাইরের অ্যাক্টিভিটিস করার ক্ষেত্রে, তখন না না এই না ধরনের কিছু না, এরকম কখনো শুনতে হয়নি। আমিও বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আমি সম্পৃক্ত, তো যেহেতু সম্পৃক্ত থাকতে হয়, সো বাইরে যেতেই হবে আমাকে। তো অবশ্যই। সেক্ষেত্রে হাজব্যান্ডের একটা সাপোর্ট আমার সবসময়ই আলহামদুলিল্লাহ, এবং আমার বাবা মা, আমার ফ্যামিলি, আমার বাচ্চারা, মানে সবাই সেভাবে আমাকে সাপোর্ট করে যে না ঠিক আছে মা এটা করছে, বা আমার হাজব্যান্ড সবসময় বলছে না তুমি করছো করো। এই সাপোর্টটা আমাকে সবসময় দিয়ে Husband-এর আসছে। support থাকে। আর এটা না থাকলে এটা আসলে অনেক করা বিশাল যায় না, ব্যাপার। এটা না থাকলে এটা করা যায় না। husband-এর তবে মাঝে মাঝে হয় কি, বাইরের লোকে যেটা হয়, এটা ওই যে বলে না যে ঘরের চেয়ে বাইরের লোকে ইন্টারেস্ট বেশি, সেক্ষেত্রে আমি আসলে এইসবে কখনোই ধরি না। কারণ আমার ঘরটা যদি ঠিক থাকে, আমি যদি ঘরটাকে সামলিয়ে উঠতে পারি, তাহলে বাইরের কে কি বললো ওই নিয়ে আমি খুব একটা বদার থাকি না। কারণ সেনাবাহিনী বা ডিফেন্সের চাকরির ধরনটাই এরকম যে ওয়াইফের এই ডিফেন্সের যত কার্যক্রমের সাথে জড়িত থাকতেই হবে। কেউ কিছু মাইন্ড করলে, কেউ কিছু করার নাই। সমালোচনা করলে আমাদের কিছু যায় আসে না তাতে। কিছু করার নাই। আমাদের পদ্ধতিটা ওরকম, ওইভাবে আমাদের চলতে হবে, আমরা ওইভাবে চলে আসছি। বাহ, খুবই সুন্দর, খুবই সুন্দর। আমরা একটু জুমে চলে যাব, আমাদের পছন্দের নাজি আপু আছে। আচ্ছা, আমরা জুমে আরেকটু পরে যাচ্ছি। আচ্ছা, জুমে আমি নাজি আপুকে দেখতে পাচ্ছি, একটু নাজি আপুর কাছে চলে যাই। নাজি আপু, অনেক ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। আজকে আমরা খুব সুন্দর একটা বিষয়ে কথা বলছি, যে রাধে সে চুলো বাঁধে। নাজি আপু, আপনার এই বিষয়ে বক্তব্য বলবেন আমাদেরকে। এই তো গুড মর্নিং। আমি তো আরেকটা ক্যামেরা সেটে দেখছি অনেক জুমের সবাই একসাথে। হ্যাঁ। তাও তুমি আমাকে জিজ্ঞেস করছো, সেজন্য আমি জবাবটা দেই। আমি ওই আপার সাথে একমত, যে এই যে যে রাধে সে চুলো বাঁধে, এই যে মেয়েদের এই এই যে প্রভার্বটা আমাদের মেয়েদের জন্য এখনো কেন? তাহলে তো এটা হওয়া মানে ছেলেদের জন্য হতে হবে যে রোজগার করে সে রান্নাও করে, এটা তাহলে অ্যাড হতে হবে। হ্যাঁ, আসলে আমি মনে করি না যে রাধে তাকে চুলও বাঁধতে হবে, বা যে চুল বাঁধে তাকে রাখতেও হবে। এটা এটা সরি, আমি এটা মনে করি না। যে যেটাতে ভালো সেটা করলেই হবে। দুটা চমৎকার, এত পারদর্শী হওয়ার কোনো আমি মনে করি না। খুবই আমি স্ট্রং একটা কথা খুব বললেন নাজি আপু। হ্যাঁ। বলছি না যে এটাতে আমি যারা অলরেডি অলরাউন্ডার, মেয়েদেরকে সবসময় অলরাউন্ডার কেন হতে হবে? এই প্রেশারটা আমাদের উপরে কেন? আমরা মাথা একদম মনে করি যে খুব বিরাট একটা আমরা খেতাব নিয়ে ঘুরছি কেন? এটা দরকার নেই তো। যে কোনো একটা ভালো করে করলেই তো হলো, এত আসলে কেন করতে হবে? আমাদের জন্য এই কথাগুলো প্রযোজ্য হয় না আমাদের জন্য, কারণ আমাদেরকে স্বামীকে ডিফেন্সের জন্য এমনভাবে ইনভলভ থাকতে হয় যে স্বামীরা আমাদের তো কোন দিক দিয়ে রাত যাচ্ছে, কোন দিন যাচ্ছে, স্বামীরা ঘরেই ফিরেনি। পিটি গেমস থেকে শুরু করে সবসময় সব কিছু করতে হয়, কোনো স্টাডি রিপোর্ট থেকে শুরু করে যত রকম ট্রেনিং থেকে শুরু করে কোর্স রান থেকে শুরু করে এমনভাবে করতে হয় যে সে এসে কখন এক কাপ চা কেন নিজের পানিটা খাওয়ার সময় পায় না। তাহলে এই কথাগুলোর সাথে আমাদের সিস্টেমের সাথে মিলবে না। নাজিয়াপুর কাছে আরেকবার আমি একটু যাব। নাজিয়াপু, একটু আনমিউট Sure, করবেন যে হ্যাঁ, খুবই অ্যাপ্রিশিয়েট করি আপনার কথা, কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে এতখানি স্ট্রং এখনো কিন্তু হতে পারেনি আমাদের দেশের। আমার তো মনে হয় রেজওয়ানা তুমি হয়েছো, অ্যাটলিস্ট একজন হলেও তো হবে। আসলে একজন হলেও একজন, আমি স্টুডিওর আপাদের কথা আমি বলছি না, সেনাবাহিনী দে আর সার্ভিং আওয়ার কান্ট্রি, এবং অল ডিউ রেসপেক্ট, তাদের জীবনধারা, তাদের পরিবার, তাদের ভাই বোন আমাদেরকে কিন্তু সার্ভ করছে। এই ব্যাপারটা অন্য জিনিস, আমি সেই ক্ষেত্রে বলছি। কিন্তু সবার ক্ষেত্রে এই যে একটা বলে না সংসার সুখের হয় রমণীর গুণে, যে রাধে সে চুলো বাঁধে, এটা মেয়েদের জন্য কেন? সংসার সুখের হয় কিন্তু পুরুষের গুণেও। এই প্রভাব গুলো এখন এই যুগে, এখন এআই চলে এসেছে, কিছুদিন পরে এআই এর সাথেই মানুষ সংসার করতে পারে। আসলে এখন কিন্তু মানুষও দরকার হবে না।
হ্যাঁ আসলে এই যে নতুন জিনিসটাকে কিন্তু এক্সেল করতে হবে। এটা আসলে। কিন্তু তুমি এই যে জুমে তুমি কথা বলছি না, এটার পেছনে অনেক মানুষের, অনেক অনেক মেয়েদের, অনেক স্ট্রং মেয়েদের অনেক অবশ্যই অবদান আছে। কন্ট্রিবিউশন আছে, হুম হুম অনেক এবং উই আর এনজয়িং দ্যাট। ওই স্ট্রং মেয়েরা কিন্তু হয়তোবা শুধু চুল বাঁধেওনি, শুধু রান্নাই করেছে বা যেটাই বলো না কেন, একটা কাজ ওরা ভালো করেছে, তাতে কি আমরা উপকৃত হচ্ছি না সেসব মেয়েদের কারণে? এখনো তো হচ্ছি। সো আমি যে রাধে সে চুলো বাঁধের এই প্রবাদের মানুষ পক্ষপাতী আমি না। খুবই খুবই Sorry, ধন্যবাদ। আমি না 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 আসলে না না নাজিয়া আপু, আমরা এটাই চাই যে সব কিছুই আমরা আসলে এখানে প্রতিফলনটা চাই, প্রত্যেকটা ওপিনিয়নই কিন্তু আমরা আসলে চাই এখানে। আমরা খুকু আপুর কাছে চলে যাব। খুকু আপুর কাছে দেখা যাচ্ছে অনেকজন আমাদের পছন্দের অনেক আপুরা একসাথে আছেন, একসাথে এসেছেন। একটু আনমিউট করবেন, ওখানে হাত দেখাচ্ছেন আমাদের সবাইকে। খুকু আপু একটু আনমিউট করবেন, আমি এখানে অনেক আপুকে দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা একটু পরে আবার ফিরছি, আমরা একটু স্টুডিওতে আসি। তারান আপু, আপনি কি বলবেন নাজিয়াপুর কথার প্রেক্ষাপটে? আমার ছেলেকে আমি জানালাম, ওরা একটু বেড়াতে যাচ্ছে, যে আব্বু জানো আমি আজকে এটা করছি, টপিক্স এটা শুনে খুব অবাক হয়ে গেল যে আম্মু এখন তো আমরা ছেলেরাও ইনভলভ, আমরাও কিন্তু রান্নাবান্না করি, কেন এই টপিক্সটা? আমার ছেলে বলছে যে আম্মু তুমি কিন্তু এই কোশ্চেনটা একটু জিজ্ঞেস করবে। তো বলছে হ্যাঁ আসলে এখন ছেলে মেয়ে সবাই কিন্তু কমন মেয়ে, আগে যেমন ছেলেরা হেল্প করতো না, আমাদের হাজবেন্ডরা রান্নাঘরের দিকে আসলে অতটা যেত না, যেত খুব বিপদে না পড়লেও আমার হাজবেন্ড কিন্তু করতো, অনেক কিছু করতো, কিন্তু বিপদে না পড়লে করতো না। মানে সেটা একটা স্পেশাল ক্ষেত্রে, সচরাচর লাইফে কিন্তু সেটা এখনকার না। আমার ছেলে তো সংসার হয়েছে, আমার ছেলে বিয়ে করেছে, আচ্ছা। তো ওর ওয়াইফকে কি সুন্দর করে, অবাক লাগে, সে কিন্তু অনেক হেল্প করে। তাই? হ্যাঁ, ডিশ ওয়াশিং থেকে নিয়ে অফিস থেকে এসে দুজনে টুকটাক কাজ করে ফেলছে, ও দুজনে সবই শপিং করছে একসাথে, ওরা করছে কোনোটা কিছু, ও ডিম মামলে করছে, চা করছে। তো এটা তখন বলছে এখন কিন্তু ছেলেদের দ্বারাও কিন্তু ইয়ে হয় যে রান্না ওটা না, ছেলেরাও কিন্তু এখানে পার্টিসিপেট করে। আসলে আমাদের দেশে এটা একটু আসলেও যে রাঁধে আমাদের দেশের ক্ষেত্রে মানে এটা হয় প্রযোজ্য, কিন্তু বিদেশে এই কথা একেবারে এই কথা প্রযোজ্য না। হ্যাঁ, এইটা আমাদের দেশে এখনো মানে ম্যাক্সিমাম মেয়েরাই কিন্তু সংসারটাকে টিকিয়ে রাখছে, দেখছে, সংসার করছে, আবার আতিথ্য করছে, আবার সোশ্যাল ওয়ার্ক করছে, বাইরে যাচ্ছে, চাকরি করছে, যেমন আপনি সবই করছেন, সবই করে তো আবার এখানে এসেছেন। এখন ওনার কথাটা রাইট, এক জায়গায় আমরা কিন্তু পড়ি নেই, আমাদের যুগটা চেঞ্জ হয়েছে, ওনার কথাটাই আমরা চাই যে অসম্ভব এস্টাবলিশ রাইট হোক। কথা। অবশ্যই, হ্যাঁ। হ্যাঁ, কারণ আমরা অ্যাকচুয়ালি আমি প্রথমে আরেকবার বলেছি এটা নানির দাদির যুগে কিন্তু এই কথাটা কিছুটা প্রযোজ্য, বাট এখন আমরা স্টে বাই স্টে, আমরা কিন্তু আমার হাজবেন্ড যদি বেঁচে থাকতো ও কিন্তু আরো বেশি হয়তো কাজ করতো। হ্যাঁ, এখন মেয়েদের উপরেও খুব একটা নির্ভরশীল না, আমরা সবই এখন বলতে হবে আসলে এই স্বামী স্ত্রী প্রবাদটা মিলে। আসলে নির্ভরশীলতা না, এই প্রবাদটা আসলে এখন এই পর্যায়ে নির্ভরশীলতাকে বোঝাচ্ছে না, বোঝাচ্ছে যে আপনি যেমন আপনি এখন একটা ইউনিভার্সিটি আপনি টিচার, আপনার নিশ্চয়ই একটা বাচ্চা আছে, এই সব কিছু ম্যানেজ করে কিন্তু আপনি কিন্তু আজকে প্রোগ্রামের হোস্টিং ইয়েটা আসছেন। তো জিনিসটা হচ্ছে যে আপনি কিভাবে মানে সামঞ্জস্য মিলে ব্যালেন্স করছেন, ব্যাপারটা এখন এই পর্যায়ে আসছে ব্যালেন্সিং, আমরা কিভাবে ব্যালেন্স করছি লাইফটাকে। আমরা প্রত্যেকে যারা বাইরে যাই, যে কাজই করুক, প্রত্যেকে যারা বাইরে, আমরা সংসারটা সামলিয়েই করি। অনেকে বলে না যে আমি পারছি না, বা আমি পারবো না, বা আমার পক্ষে সম্ভব না, বা আমি যাব না। বাট একটা জিনিস খেয়াল করেন যে চাইলে পারা যায়, চাইলে করা যায়। আমি যদি করতে চাই আমি করতে পারবো, আপনি পারবেন, আমি পারবো, সবাই ইচ্ছাটা এখানে সবচেয়ে বড়, ইচ্ছা শক্তিটা হচ্ছে সবচেয়ে বড়। তাছাড়া সবচেয়ে সংসার সামলানোর তো বড় কথা না, আর সন্তানদের মানুষ করার পিছনে তো মায়ের অনেক বড় ভূমিকা থাকে। আরেকটা কথাই বলতে আর ফেলে দিতে পারবেন না তো, সন্তান তো আপনি ফেলে দিতে পারবেন না। আরেকটা কথা বলতে চাই যে আমাদের যে ইদানিং মেয়েরা সংসারে আছে, খুব কম বয়সী মেয়েরা, মানে আমার বৌমা যে এসছে সে তো কম বয়সী, সে কিন্তু মানে ফুল রান্নাবান্না প্রথম থেকেই যে করে এসছে তা না, কিন্তু এইটা কিন্তু যে এত বেশি কঠিন ব্যাপার না, এটা কিন্তু অনায়াসে শিখে ফেলেছে, এত চমৎকার এখন আবার উল্টা রাঁধে, আমরা নিজেরই অবাক হয়ে যাই। সবকিছু গান করা, নাচ করা, কিন্তু ফ্যাশন ডিজাইনার যা কিছুই হয় না কেন, সব ইচ্ছা। আমরা আসলে আরো কথা বলবো। দর্শক, একটা ছোট্ট বিরতির সময় হয়ে এসেছে, খুব চমৎকার কথা হচ্ছে এবং আড্ডা হচ্ছে, কোথাও যাবেন না, এক্ষুনি ফিরছি আমরা।
দর্শক, আড্ডা হচ্ছে যে রাধে সে চুল বাঁধেও নি, এবং আমাদের আড্ডাতে দেখতেই পাচ্ছেন বেশ বিতর্কিত বলবো না, বাট চমৎকার কিছু ওপিনিয়ন চলে আসছে। যেরকম হ্যাঁ, আমরা বলছি এক পর্যায়ে আমরা বলছি যে কোনো প্রশ্ন করছি মানে আমাদেরকে ঘর সংসার সবই তো সামলাতে হচ্ছে, তো চুল বাঁধতে হচ্ছে, বাইরের কাজও কিন্তু করতে হচ্ছে, সব কিছুই ব্যালেন্স করতে হচ্ছে। আবার একটা মুহূর্তে আপনারাও দর্শক, আপনাদের কাছ থেকে আমাদের কাছে প্রশ্ন আসছে যে কেন আমাদের রাঁধতেও হবে, চুলও বাঁধতে হবে, শুধু রাঁধলে কি হয়, কিংবা শুধু চুলটাই বাঁধলে কি হয়, সবই যে করতে হবে, পারতে হবে, একদম অলরাউন্ডার হতে হবে এমনও তো না। না হলে কি হয়, একটা কাজই যদি আমরা অসাধারণ করে করতে পারি তাহলে সমস্যা কোথায়? তো সব কিছু নিয়ে খুব সুন্দর কথা হচ্ছে, এবং আমাদের সাথে চমৎকার তিনজন অতিথি আছেন যারা অনেক অনেক প্রসিদ্ধ তাদের যার যার সেক্টরে। এবং আমি এই যে কথা বলছিলাম, তৃপ্তি আপুর কাছে চলে যাব, যে তৃপ্তি আপু, আপনার এক্ষেত্রে বাংলাদেশের মানে পার্সপেক্টিভ থেকে আপনার মতামতটা জানতে চাই। যে আমাদের আসলে তো ধরেন একটা এক্সাম্পল দেই, যে একটা হাজব্যান্ড ওয়াইফ, হ্যাঁ, একজন হচ্ছে বউটা হয়তো 6 দিনই সপ্তাহে ডিম ভাজলো, এটা খুবই স্বাভাবিক, কিন্তু সপ্তাহে একদিন হাজব্যান্ডটা ডিম ভাজলো, তো ও কিন্তু ছেলেটা ডিম ভাজতে পারে, এটা একটা মানে একটা বিশাল ব্যাপার হয়ে গেল। তো সেক্ষেত্রে আপনার ওপিনিয়নটা কি, যে কি হওয়া উচিত আসলে? ওই যে ইচ্ছা শক্তি, সে হয়তো মনে করেছে যে আজকে আমি ডিম ভাজবো, তার জন্য সে ভাজতে পেরেছে। সে যদি মনে করে যে না আমি আজকে মাংস রান্না করব, সে মাংসও রান্না করতে পারবে। প্রবল ইচ্ছাটা থাকতে হবে। আর যদি অভিভাবক থাকে, একদিন ডিম ভাজলে বলবে যে আমার ছেলে ডিম ভেজে বউকে খাওয়াচ্ছে, বউ নিশ্চয়ই কোনো কিছুই করে না। হ্যাঁ, এটা তো বলবে, কারণ আমরা তো বাঙালি, আমাদের দেশটা বাংলাদেশ, আমাদের দেশটা বিদেশ না। বিদেশের পরিবেশের সাথে আমাদের পরিবেশে মিলালে চলবে না। আমরা এখনো অতীতকে আঁকড়ে ধরে বেঁচে আছি। আবার একদিক দিয়ে আমাদেরকে এটাও শেখানো হচ্ছে বিনয়িত হতে হবে। আমরা অতীত কেটে নেই, আমরা এখনো চলছি। এখনো সামনে হয় কি হবে সেটা ভবিষ্যতে বলে দিতে পারবে। হয়তো আমাদের পরের জেনারেশন আরেক রকম হবে। আমি নাজিয়াপুর কাছে চলে যাবো এই বিষয়ে। নাজিয়াপু একটু আনমিউট করবেন। আপনার চমৎকার যে প্রশ্নটা উঠে এসেছে, হ্যাঁ, যে এটাই বলছিলাম যে অবশ্যই মানে রানতেই হবে এমন কোনো কথা নেই, তাই না? কিন্তু এটা হয় কি, সংসার করতে গেলে যে সে আসলে যদি না রাধে, হ্যাঁ, তো তাকে তো কথা শুনতে হবে চারপাশ থেকে। এখন সে যদি সেটা প্রতিবাদ করে তাহলে ওর বেয়াদব হয়ে যাবে, হ্যাঁ, তো কেউ তো বেয়াদব বউ চায় না। হাজবেন্ডটাও কিন্তু একটা সময় বেয়াদব বউ চাবে না, আমার মার সাথে বেয়াদবি করেছো, এই জিনিসটাও হবে না। কি করা যায় আপনি একটু বলেন। রিজওয়ানা, দেখো, আমি তুমি এখানে আমাকে দেখছো না, মনে হচ্ছে যে আমি কিছু করছি না। আমি আমার পার্সপেক্টিভ থেকে বলি, আমি কাজও করেছি। আমি মানে আমাদের এখানে যে যেহেতু পাতা পড়ে, স্নো ক্লিনিং বলো, যা বলো, সব কিন্তু আমি করছি। আপনাদের তো সব তুমি আপনাদেরই গ্রসারি করতে বলো, হয়, হ্যাঁ। গ্রসারি, এবং আমি নিজ হাতে করছি, নট দ্যাট কাউকে দিয়ে আমি না। কারোর জন্য বসে থাকছি। হ্যাঁ, কিন্তু আমি তোমাকে বলি, এই যে প্রেশারটা, আমার পয়েন্ট ইজ, আমরা যারা অলরেডি জানি এটা একটা প্রেশার, আমি নেক্সট জেনারেশনের উপরে এই প্রেশারটা কেন তৈরি করব? আমি জানি এটা কষ্ট, আমি জানি এখান থেকে মানে এই পর্যায়ে আসতে, যেমন আমাকে দেখেছে অনেক সময় নেক্সাসে তোমাদেরকে গান শোনাতে, গানটাও কিন্তু আমাকে শিখতে হয়েছে, তাই না? একটা সময় আমি আমি যখন ছায়ানটে যেতাম, সব বাচ্চারা তখন এনজয় করছে উইকেন্ডে, কিন্তু ছায়ানটটা তখন উইকেন্ডে ছিল ঢাকা শহরে, তাই না? ওখানে আমি গিয়েছি। আমি বাসায় ফিরে সুইমিং শিখতে হবে, বাসায় ফিরে আমি বসিনি, স্কুল থেকে এসে আমি ডিরেক্ট সুইমিং শিখে বাসায় এসে হুজুর বসে থাকতো, হুজুরের কাছে আমাকে পড়তে হতো, হুজুর চলে গেলে গানের টিচার আসতো। এই যে আমার যে অলরাউন্ডারশিপ থেকেই কিন্তু আমি কথাটা বলছি, নট দ্যাট। এবং আমি মানে অর্গানাইজড যে একটা লাইফ, একটা কাপড়ও ভাঁজ করা, মানে খুব সুন্দর করে কাপড়টা ভাঁজ করে খুব অর্গানাইজ ভাবে থাকতে হবে, ফাইলিং, যে কোনো কাগজপত্র ফাইলিং থাকতে হবে, সব কিন্তু আমি শিখেছি। এটা আবার এটা না যে আমার ভাই কিছু শিখে নাই, আমার ভাই কিন্তু আমার থেকে ভালো এই কাজগুলো করে। হ্যাঁ, আমি সেটা বলছি, আমি জানি এটা কষ্ট, হ্যাঁ, কিন্তু আমার ভালো না লাগলেও অনেক কিছু আমাকে তখন করতে হয়েছে। কিন্তু আমি কেন এটা জেনে আমি আমার নেক্সট জেনারেশনকে সেই একই প্রেসারে রাখবো? আমরা চেঞ্জ হব না? এটা তো খুবই ইলজিক্যাল কথা যে আমরা চেঞ্জ হব না। আমরা
পদ্মা সেতুর মতো একটা সেতু তৈরি করার জন্য বিদেশ থেকে লোক এনে, বিদেশ থেকে ইঞ্জিনিয়ারদেরকে এনে আমরা ওদের হেল্প নিচ্ছি কেন? আমরা উন্নত হব। তাহলে তো আমরা নৌকা বেয়ে বেয়ে পদ্মা সেতু পার হতাম। আমরা ব্রিজ কেন তৈরি করলাম? আমরা উই ওয়ান্ট টু গো ফাস্টার, তাই না? তাহলে তো আমরা পুরোনো যুগে সেই নৌকা, সেই ফেরি ঘাট, সেটা নিয়েই তো আছি। আমরা এখন বাংলাদেশে কেন মাইক্রোওয়েভ ব্যবহার করি বলো তো? আমাদের তো চুলা তো আছেই, তোমরা ওখানেই করো। মাটির চুলা কেন ঘরে নাই? তুমি কেন গ্যাস লাইন নিয়ে এত কেন সবাই হুলস্থুল করছে, তাই না? গ্যাসের এত কিছু কেন? তুমি এলিভেটর লাগবে কেন? তুমি সিঁড়ি বেয়ে বেয়ে ওঠো। এলিভেটরে মানে লিফটের কি দরকার? তোমার এসকেলেটর নষ্ট হলে তোমার কেন খারাপ লাগছে? হ্যাঁ, তুমি সিঁড়ি পেয়ে ওঠো। কমপ্লেইন যখন আমরা করব, এর কারণগুলো আমরা দেখব, আমরা কোন আসপেক্টে কমপ্লেইন করছি। এখন এই যুগ এসছে, সব বাড়িতে গৃহ পরিচারিকা নেই। গৃহ পরিচারিকা থাকতে হবেই বা এটাই বা কেন? তুমি বলছো, কিন্তু তুমি আবার তোমার সুবিধা মতো তুমি তোমার সুযোগ সুবিধাগুলো বেছে বেছে নিচ্ছ, কিন্তু তুমি চাইছো আমি পুরোনো যুগেই থাকবো। কিন্তু এটা তো হবে না। This is not fair judgment. এই জাজমেন্টের মূল আমি মানসিকতাটাই আসলে আমাদেরকে চেঞ্জ মানসিকতাটা, করতে এবং হবে। একটা মেয়েকে কেন জাজ করবে সবাই? হ্যাঁ, একটা জাজমেন্ট একটা মানুষ হিসেবে তুমি করো যে নাজিয়ার আচরণ ভালো না, নাজিয়ার অ্যাজ এ হিউম্যান বিং নাজিয়াকে জাজ করো, কিন্তু একজন মেয়ে হিসেবে তুমি নাজিয়াকে কেন জাজ চমৎকার করবে? কথা বলেছেন, চমৎকার কথা বলেছেন। হ্যাঁ, আমরা অনেকক্ষণ শুনছিলাম আমাদের আসলে টপিকটা নিয়ে। আমি একটু তারানাপুর কাছে চলে যাবো। তারানাপু সুন্দর গান বলছিলেন, যে ওই যে গান গেয়েছিলেন, অডিশন দিয়েছিলেন, আমরা একটু আপনার কাছ থেকে শুনতে যাবো গানটা। থ্যাংক ইউ। আমি একটু আজকে যেহেতু আমার বাবা শহীদ বুদ্ধিজীবী ডক্টর মোহাম্মদ শফি, আমার মা বেগম মুসরি শফি, উনিও লেখিকা, শব্দ শুনি। আমি সকল শহীদদের উদ্দেশ্যে আমি আজকে একটা গান গাচ্ছি। একটা গান, যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না, যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না, রোজ এখানে সূর্য ওঠে আশার আলো নিয়ে, জীবন দিয়ে রেখে গেছে মুক্ত আলোর পথে, রোজ এখানে সূর্য ওঠে আশার আলো নিয়ে, হৃদয় আমার ধন্য যে হয় আলোর পরশ পেয়ে, সে মাটি ছেড়ে অন্য কোথাও যেতে বলিস না, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। খুব সুন্দর তারানাপু, খুব সুন্দর, এত মিষ্টি আপনার গলা, মানে সবাই আসলে হারিয়ে গেছিলাম আপনার গানের মধ্যে। আপনি যাদেরকে স্মরণ করেছেন, এবং আব্বাদের আমার আব্বা কেন, আমার মামা একজন সবাইকে ধরে নিয়ে গেছে, এবং আমার বড় খালুকেও ধরে নিয়ে গেছে, এবং সার্কিট হাউসে ওনাদেরকে মেরে ফেলা হয়েছে। পুরো আপনার গানের মধ্যে সেই যে দুঃখটা, বেদনাটা, স্মরণটা, সবকিছুই আসলে ফিল করতে পারছিলাম। আমরাও অনেকখানি আপনার গানের মধ্যে ডুবে গেছিলাম। সবার প্রতি বিনম্র শ্রদ্ধা অনেক বেশি, যাদের জন্য আমরা আসলে দেশ পেয়েছি। দিতে পারি না ওদের জন্য, দেশ যেন দেয়
আমাদের প্রজন্ম যেন ওনাদেরকে স্মরণ করে, শ্রদ্ধা ভরে স্মরণ করে, ওদেরকে নিয়ে যেন কোনো দ্বিমত প্রশ্ন বা একটা হয় না, মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে অনেক কথাই উঠে। প্রকৃত মুক্তিযোদ্ধা ওনারা সরাসরি দেশের জন্যই প্রাণ দিয়েছেন। ওনারা চিন্তা করেনি আমি পালাবো। একদম 7ই এপ্রিল আব্বাকে যে ধরে নিয়ে গেছে, মানে আব্বা তো ইচ্ছে করে পালাতে পারতেন না, উনি ডেন্টিস্ট ছিলেন। আব্বা বলতেন যে রুগীরা যাবে কোথায়। অনেক সময় আব্বা তো স্টিচও দিতে পারতেন, উইন্ডেড হয়ে যখন আসতেন ওদেরকে স্টিচও দিতেন। তো এই জিনিসগুলো আব্বা আম্মার ভিতরে মুক্তিযুদ্ধের চেতনাটা এত বেশি আমাদের বুকে জেগে আছে। আমি খুব ভালোবাসি দেশকে আমি অনেক ভালোবাসি, অনেক অনেক বোঝা যায়। এবং সবচেয়ে বড় কথা দেখেন, দেশের জন্য আপনি বাবাকে হারিয়েছেন, আপনার ভালোবাসা যেন আরো বেশি মানে দেশের জন্য টানটা আপনার আরো বেশি দ্বিগুণ হয়ে গেছে। কারণ সবচেয়ে বড় আসলে গর্বিত সন্তান, সেই পিতার গর্বিত সন্তান। ওনারা যেন ভালো থাকে, শুধু অবশ্যই ওখানে এটাই আমার শান্তি। সবার বিনম্র শ্রদ্ধা এবং অনেক অনেক দোয়া। দর্শক, আমাদের আড্ডা চলছে, একটা ছোট্ট বিরতিতে যাব, এখনই ফিরছি। দর্শক, আড্ডা চলছে আমাদের যে রাধে সে চুল বাঁধে নিয়ে, এবং অনেক ধরনের ওপিনিয়ন আমাদের এখানে আসছে এবং আমরা খুব সেটা নিয়ে মানে খুব ভালোভাবে যুক্তিগত আড্ডা দিচ্ছি আসলে আমি বলবো। তো আমি আমাদের অতিথিদের কাছে যাব। আমাদের জুমেও ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা জয়েন করতে পারেন এবং আমাদের অনেক পছন্দের আপুরাও জয়েন করেছেন। আমি মনে হয় একটু জুমে আগে চলে যাই, একটু আকলিম আপুর কাছে চলে যাবো। আকলিম আপু একটু আনমিউট করে ফেলবেন। আজকে আমাদের খুব সুন্দর একটা বিষয় নিয়ে কথা হচ্ছে, যেখানে আমরা একদম গঠনগত আলোচনাও হচ্ছে। আমি বলবো যে রাধে সে চুল বাঁধে। তো আপনার এই বিষয়ে মতামতটা কি? ধন্যবাদ আপনাকে, সেটা যে আপুরা আজকে তাদেরও ধন্যবাদ। সকলের জন্য রইল শুভ সন্ধ্যা। আসলে যে কথাটা বলছেন যে রাধে সে চুলো বাঁধে, এটা শুধু মহিলাদের জন্য প্রযোজ্য হবে কেন, সবার জন্য প্রযোজ্য হওয়া উচিত, তাই না? একেবারে শুধু মহিলারাই করবে, আমাদের মহিলারা অল স্টার হবে, অলরাউন্ডার হবে, এটা ঠিক। তবে হ্যাঁ, আমরা নারীরা অলরাউন্ডার। আমরা ঘরও সামলাই, আমরা বাইরের কাজে করি, আমরা সংসার সামাল দিই, আমরা সবার মন খুশি রাখি চেষ্টা করি। এমনকি আমাদের যে রাষ্ট্রপ্রধান, আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, তাকেও আমরা দেখি মাঝে মাঝে তার সংসারের সাথে নাতি নাতি নিয়ে এমনকি রান্নাও করে। মানে এই জিনিসটা তারও আছে। আমরা বলবো যে হ্যাঁ, আমরা নারীরা সব পারি, কিন্তু সব পারি বলে আমাদের উপর সমস্ত দায়িত্ব চাপিয়ে দিবে সেটা কিন্তু না। এই দায়িত্ব সেটা হবে না, সবাই ভাগ। এই যুগে এখন বর্তমান যুগে সংসারে স্বামী স্ত্রী সবাই মিলেমিশে কাজ করা উচিত। অবশ্যই অবশ্যই, ধন্যবাদ আকলিম আপু। আমি একটু মাহি আপুর কাছে চলে যাব, যে এক্ষেত্রে কি ফাইন্যান্সিয়াল ব্যাপারটা অনেক বেশি মানে অবদান রাখে, যে হাজবেন্ডের আয়ে যদি পুরা সংসার চলে, সেক্ষেত্রে কি ওয়াইফের উপর এই যে রাধে সে চুল বাঁধে ব্যাপারটা বেশি প্রযোজ্য হয়ে যায়? আপনার কাছে কি মনে হয়? অবশ্যই, এটা তো স্বাভাবিক। আমি যখন ইনকাম করব তখন আমার ফোর্সটা বেশি থাকবে। কিন্তু আমি আপাদের সাথে একটুখানি বলতে চাই, দ্বিমত না, মানে আপনারা বলছে যে মানে কাজকর্ম নিয়ে। আসলে আমি নাজিয়া আপুর কথা টেনে যদি বলি, আপু যেটা বলছে সেটা হচ্ছে যে সে ছোটবেলা থেকে তাকে একটা প্রেশারাইজ করা হয়েছে যে তোমাকে এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে। ব্যাপারটা চুল বাঁধার কথাটা ওই জায়গাটাতে না। কথাটা হচ্ছে আমি টাইমটাকে কিভাবে কনজিউম করছি, টাইমটাকে কিভাবে আমি আমার সংসার, আমার বাইরের জগৎটাকে আমি ব্যালেন্স করছি, ব্যাপারটা হচ্ছে এখানে। আকলিমা আপুর কথা যেটা বলবো যে না, আসলেই আমরা এটা কখনোই মেয়েদের জন্য প্রযোজ্য না যে রাতে হলে মানে চুল বাঁধতে পারবো আমি, রাত তো আমাকে মেয়েরাই করবে না, এটা আমি আকলিমা আপুর সাথে একমত। বাট আকলিমা আপু আবার এটাও বলছে যে আমরা কিন্তু সবই পারি, তার মানে আমাদেরকে পারতে হয়। তো সেই জায়গা থেকে যদি চিন্তা করি, আসলে আমাদেরকে করতে হয়, আমরা কিন্তু অ্যাভয়েড করতে পারি না। নাজিয়া আপু কিন্তু এই কথাটা স্বীকার করেছে যে আমি কিন্তু সবই করি, আমি ক্লিনিং করছি, আমি পাথা সরাচ্ছি, আমি সংসার করছি, সবই করছি। ওই যে বললাম যে তাকে পারতে হয়, করতেছে, বাট সে অ্যাভয়েড করতে পারছে না। যদি প্রেশার করে সেটা মানে অমানবিক, প্রেশারাইজ করা যাবে না যে আমি পারছি বলে আমাকে যে করতেই হবে, নট নেসেসারি। বাট
আমাকে পারতে পারতে হয়। হবে। কারণ আমি ওই যে আরেকটা জায়গায় আসছি যে আমি যেহেতু মা জাতি, আমি যেহেতু মেয়ে জাতি, সো আমি কিন্তু অ্যাভয়েড করে যেতে পারছি না। আমার বাচ্চা খেলো কিনা, আমার ঘরটা পরিষ্কার হলো কিনা, আমি বাইরে চাকরি করছি, আমার চাকরিটা ঠিক থাকলো কিনা, আমাকে আবার নিজের পোশাকটা ঠিক মতো প্রেজেন্টেবল হলো কিনা, আমাকে কিন্তু সব একটা ছেলে কিন্তু এতটা খেয়াল করে না। অ্যাকচুয়ালি সে এতটা খেয়াল করবে না। তার মানে কি, আমি যতই বলি যে হ্যাঁ ছেলেরা করছে, বাট ছেলেরা আমাদের মতো করে করতে পারবে না, কোনোভাবেই সম্ভব না। এটা হয়তোবা আল্লাহ তারাই মানে ওইভাবেই তাদেরকে তৈরি করেছে যে তাদের পক্ষে সম্ভব না, আমাদের পক্ষেই সম্ভব। বাঙালিদের ক্ষেত্রে হ্যাঁ, বেশি সত্যি কথা। প্রযোজ্য। নাজিয়াপুর কাছে যাব। নাজিয়াপু আবার একটু আনমিউট করবেন, আপনার সেক্ষেত্রে কি বলার? না, থ্যাংক ইউ আপু, খুব সুন্দর করে বললেন। আপুকে একটু কারেকশন করি, ছোটবেলা থেকে ওই জিনিসগুলো কিন্তু আমাকে চাপিয়ে দেওয়া হয়নি। গান এবং যে আপনি বললেন যেগুলো, সেগুলো কিন্তু আমি খুব এনজয় নিয়েই করেছি। আমার মা কিন্তু চাপিয়ে দেননি। এটা আমার মা অনুষ্ঠানটা দেখে, উনি শুনলে কষ্ট পাবেন। এটা চাপিয়ে দেয়নি। এবং মায়েরা কিন্তু বোঝে যে এই বাচ্চা কতখানি পারবে, কতখানি পারবে না, হ্যাঁ? পারবে না, এই প্রেশার সেই দিলে পারবে ক্ষেত্রে না। আমার জীবনটা কিন্তু খুব রুটিন একটা লাইফ ছিল। এখনো আমার লাইফটা আলহামদুলিল্লাহ খুব রুটিন একটা লাইফে। আমি সেই কারণেই কিন্তু লোড বলেন, এই বিদেশে এসে যে একা সার্ভাইভ করা, মানে একা বলতে সবকিছু মিলিয়ে সার্ভাইভ করা, তাই না? এটা একটা পরিবেশ, এখানে সার্ভাইভ করতে কিন্তু ওই কারণে পেরেছি। মেয়েরা কিন্তু ওই প্রেশারটা ছোটবেলায় নেয় বলে, আমার পয়েন্টটা ছিল যে এই প্রেশার গুলো উঠে যাওয়া উচিত, এই প্রেশার দেওয়া উচিত না, আমি সেটাই বলতে চাচ্ছি। নট দ্যাট যেটা হয়ে গেছে হয়ে গেছে, আসলে হ্যাঁ, এটাকে ধন্যবাদ চর্চা নাজিয়া করে আপু। নিয়ে আসলে না হ্যাঁ। যাওয়াই। রুমি আপুর কাছে চলে যাব। রুমি আপু, একটু আনমিউট করবেন, আপনার এই বিষয়ে বক্তব্য আমরা জানতে চাই। আজকের টপিক নিয়ে যে রাধে সে চুল বাঁধে, কি মনে হয় আপনার? তোমার কি মনে হয় বলো? আমার কাছে তো আমার তো মনে হয় অবশ্যই জি নিশ্চয়ই বলেন। তুমি একজন সেই নারী যে রাধো আবার চুলো বাঁধো, ঠিক কিনা এটা সত্যি বলো? কথা, সবই করতে হয়। এবং যখন কিনা আমাদের আপনি এখানে একটু যত বিনয়ী অনেক থাকতে চান, সেক্ষেত্রে আরো বেশি কর্ম দিয়ে সেটা প্রুফ করে দিতে হয়, না হলে তো আমরা বলতে পারি না। নিশ্চয়ই নিশ্চয়ই। তো শুভ সন্ধ্যা সবাইকে। আমি আসলে আজকে আসছি হলো তোমার শ্রীমঙ্গলে, খুব সুন্দর একটা রিসোর্টে আছি। তো আমি সেখান থেকে জয়েন করলাম। আজকে মঞ্চের যে অতিথিরা আমার অসম্ভব পছন্দের সম্মানিত অতিথিবৃন্দ, আমার খুব কাছের মানুষ, তৃপ্তিদি সহ আর দুই দিদিকে সালাম। তোমাকে অনেক তো শুভেচ্ছা। রুমি আপু কিন্তু গান করেন, আমরা শুনেছি। আমরা কিন্তু আপনার গানও একটু শুনতে চাবো রুমি আপু। এই তৃপ্তিদির সামনে আমাকে গান করতে বলছো? কেন, তোমাকে তো আমি হ্যাঁ, অনেক নিশ্চয়ই অনুষ্ঠানে করবো। গান গেয়েছি, তুমি নিশ্চয়ই অসম্ভব ভালো গান করো। অনেক অনুষ্ঠানে তোমার হাজবেন্ড খলিলের সাথে ডুয়েট গান করিয়েছি না? তুমি অনেক ভালো গান করো, তুমি এবং তোমার হাজবেন্ড দুইজনেই ভালো গান করো। আমার হাজবেন্ডকে জুড়ে দিলে দিদি। হ্যাঁ, করেছিলাম অবশ্য আমরা দুই একটা প্রোগ্রামে একসাথে। আর এখানে তো আমি গান করি একটু। তো আজকে তোমরা কি গান শুনবে বলো? আগামীকাল যেহেতু কবি গুরু নজরুল নজরুল জন্মদিন গীতি। ওনার, তো আপনার কাছ থেকে আমরা হয়তো নজরুল সঙ্গীতটা একটু শুনতে চাবো। হ্যাঁ, নিশ্চয়ই। গজল করব নাকি এমনি করব? হ্যাঁ অবশ্যই, ঠিক আছে, গজল তো অবশ্যই করতে পারেন। যেটা পছন্দ, তোমার যেটা মন চাইছে এই মুহূর্তে। আচ্ছা, হ্যাঁ, এমনিতেই করি। দূরে প্রবাসী প্রাণ কাঁদে, আজ শরতে ভোরে হাওয়া, আজ শরতে ভোর হাওয়া, শিশিরে ভেজা শিউলি ফুলে গন্ধে কেন কান্না পায়, আজ শরতে ভোর হাওয়া, সন্ধ্যা বেলা পাখি সম মন
একটু অডিওর একটু ঝামেলা হচ্ছে মনে হয়। রুমি আপু অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আসলে আমাদের সাথে থাকার জন্য। এত সুন্দর একটা গান শুনছিলাম আসলে আমাদের জাতীয় কবি নজরুল অনেক ভালো কাজী গেয়েছো। নজরুল ইসলামের গান আমরা শুনছিলাম। আমরা আরো শুনবো। দর্শক কোথাও যাবেন না, একটা ছোট্ট বিরতি নিয়ে এক্ষুনি ফিরছি। দর্শক সবাইকে আরও একবার অনেক অনেক আমন্ত্রণ এবং শুভেচ্ছা আমাদের নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডায়। আজকে আমরা একটা চমৎকার বিষয় নিয়ে আড্ডা দিচ্ছি, যে রাধে সে চুলও বাঁধে, এবং সেটা নিয়ে মোটামুটি একটা বিতর্ক কথাও আসছে, এবং যেটা আমরা আসলে খুব মানে সাপোর্টও করছি। যেরকম আমাদের এখান থেকে কথা হচ্ছে যে রাধে সে চুল বাঁধে, ব্যাপারটা কেন শুধুমাত্র মেয়েদেরকে নিয়েই হবে, মেয়েদেরকেই নিয়ে যে ওদের সব কিছু হতে হবে এমন তো না। এটা তো আসলে মানুষ হিসেবে সবারই হতে হবে, এবং আমাদের মানসিকতা কিন্তু আস্তে আস্তে চেঞ্জও হচ্ছে। হ্যাঁ, তো আপনাদের কাছ থেকে এটাই আমরা শুনছিলাম, এবং আমাদের অফ স্ক্রিনেও আপুদের কাছ থেকে আমরা শুনছিলাম যে আসলে এটা তো মানে একটা জেনারেশন পার হয়ে গেছে। ওই সময় হয়তো এরকমই ছিল যে মহিলারা এত বেশি বাইরের কাজ করতো না, আর্নিংটা পুরোপুরি হাজব্যান্ডের উপরে ডিপেন্ড ছিল, তো এজন্য ঘর সংসারটা সব মেয়েদের উপরই ছিল। এখন তো মোটামুটি এটা মিউচুয়াল হয়ে গেছে ক্যারিয়ার ওয়াইজ, তাহলে সংসারটাও ব্যালেন্স হয়ে যাবে, ডাইনামিকটা আসলে চেঞ্জ হয়ে গেছে। তো তাহলে সেক্ষেত্রে মানসিকতাটা বাচ্চাদের ছোট থেকেই আপব্রিঙ্গিংটা হতে হবে। তো সেক্ষেত্রে আমি আগে তারানাপুর কাছ থেকে জানতে চাইবো যে তারানাপু কিভাবে আপব্রিঙ্গিংটা হওয়া উচিত? মেইন থিং হলো আমাদের বাচ্চাদেরকেও সেভাবে উৎসাহ দিতে হবে, ছেলেকে মেয়েকে দুজনকেই। যে ছেলেকেও বলতে হবে, শুধু মেয়েকে বললে হবে না যে তুমি বিছনাটা উঠাও, ছেলেকেও বলতে হবে যে ছেলে তোমার বিছনাটা তুমি করে ফেলো, তোমার টেবিলটা তুমি পরিষ্কার করো। যখন মেড সার্ভেন্ট থাকবে না, দাদের তুমি তোমার প্লেটটা তুমি ধুয়ে ফেলো। এই করে কিন্তু কাজে উৎসাহটা বাড়বে। আর এছাড়াও একটু উৎসাহ যদি দেওয়া যায় যে আজকে একটু মজার জিনিস তুমি পারো কিনা, হ্যাঁ, এনকারেজ করা, বিশেষ করে ভালোবাসা দিয়ে অনেক কিছু জয় করা যায়। বাচ্চাকে যে আদর করে বলা যায়, বুঝেন আচ্ছা তোমার রান্নাটা কিন্তু একবার করেছিলে, আরেকবার দেখো প্র্যাকটিস করো, এইভাবে উৎসাহটা দেওয়া, এবং তাহলে অবশ্যই তারা করবে। তৃপ্তি আপুর কাছে চলে যাবো। তৃপ্তি আপু, আপনার কাছে কি মনে হয় যে এই যে পার্মানেন্ট মেড, এই পরিচয় পার্মানেন্ট মেড যদি আমরা বাসা থেকে আসলে আস্তে আস্তে প্রচলনটা সরিয়ে ফেলি, তাহলে বাচ্চারা কি আরেকটু অ্যাক্টিভ হয়ে যাবে? কি মনে হয় আপনার? সেক্ষেত্রে পার্মানেন্ট মেড তো কেউ পাই না, আসলেই তো পাওয়া যায় না, একদম ঠিক, কেউ পাই না। বাধ্য হয়ে বাচ্চাদেরও আগে কিছু এগিয়ে এসে কাজ করতে হয়, হাজবেন্ডেরও কিছু আগে এসে কাজ করতে হয়, আর সংসারে করতে যে তাকেও তো আগে এসে করতেই হয়। তারপর দেখা যায় গেস্ট যদি কেউ আসে তারাও হাত লাগায় কাজে। আসলে এটা না, ভালো কথা বলেছেন, সত্যি কথা। আমি একটু ফারজানা নূর আপুর কাছে চলে যাব, নজরুল আপুর কাছে চলে যাবো। ফারজানা আপু একটু আনমিউট করবেন। আজকে আমাদের আজকের এই টপিক নিয়ে আপনি কি বলবেন ফারজানা আপু? আমার খুব ভালো লাগছে আপনাদের সবার সঙ্গে দেখা হয়ে। বিশেষ করে এখানে আমার ছোট বোন আছে, তার নাম শফি। আচ্ছা আচ্ছা, ছোট বোন, সবচেয়ে বড় বোন। 7 ভাই বোনের মধ্যে আই এম দ্য এল্ডেস্ট ওয়ান এন্ড শি ইজ দ্য ইয়াংগেস্ট ওয়ান। হ্যাঁ, তো এনিহাউ, তো আপু আপনি তো এসেছিলেন এখানে, এবং হ্যাঁ আপনার কথাই বলছিলাম। হ্যাঁ কথাই বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, তো এইটা ঠিক। এখন সমাজ বদলেছে আপনাদের কথা অনুযায়ী। আমি কিন্তু মেয়েদেরকে খুব সাপোর্ট দিই। সমাজ বদলেছে, মেয়েদেরকে আগের মতো দেখা উচিত না। একটা ছেলে মেয়ে ডিস্টিংগুইশ ওভাবে করা উচিত না। এখন মেয়েরা বরং অনেক এগিয়ে যাচ্ছে সমাজের সর্বক্ষেত্রে। হ্যাঁ, এবং তাদেরকে সেভাবেই করা উচিত, মানে জাস্ট রিকগনাইজ, বা যাদেরকে সে অ্যাওয়ার্ডও দেওয়া উচিত আমার মনে হয়। এবং আমাদের ছেলেরাও কিন্তু এখন অনেক পরিবর্তন হয়েছে। আমার জেনারেশনটা বুঝছি না, কিন্তু এখন যে ইয়াং আমাদের ছেলে মেয়েদের কথা বলছি, আই থিঙ্ক যখন বিয়ে করবে বা যারা একটা ফ্যামিলি মেনটেন করবে, তখন দে উইল সাপোর্ট দেয়ার ওয়াইফ। কিন্তু বেসিক্যালি আমাদের সময়, হ্যাঁ, কিনছে উই আর ডুইং এভরিথিং, আমাদের সব করতে হচ্ছে, এক গ্লাস পানিও এনে দিতে হচ্ছে। হ্যাঁ, হ্যাভ টু ডু ইট, এরকম একটা অনেকটা। যদিও আমার মেড সার্ভেন্ট আছে, এভরিথিং আমার বাসায় আছে, তারপরেও আমি ওদেরকে সহযোগিতা করি এবং ওদেরকে বলি তো তোমরা তোমার ফ্যামিলি ফেলে আমার কাছে এসছো, আমি তোমাদের ফ্যামিলির মতন, এবং ওদের সুখ দুঃখকে আমি যেমন করে দেখবো, ওরা আমারটা অবশ্যই দেখবে। আমি সেইভাবে আমাদেরকে মেনটেন করি। তো আমি কি বলবো, আমার খুবই ভালো লাগে আপনারা যে এক এক দিন এক এক সময় এক একটা টপিকস নিয়ে কথা বলেন। আই রিয়েলি ফিল ভেরি প্রাউড যে মেয়েরা যে এখন
আর দেখলাম কিছুক্ষণ আগে আমি মাঝখানে হঠাৎ করে জুম থেকে বেরিয়ে গেছিলাম, আমি অত একটু অজ্ঞ, আমার বাচ্চাদেরকে নিয়ে হেল্প করতে হয়, যে ওদের বাবা তুমি একটা হেল্প করো, আমি একটু জুমে ঢুকতে চাই, এই করতে চাই। ওরা এখন নাই, ওরা সব ছাদে চলে গেছে। আচ্ছা আজকে জানি হয়ে গেলেন আপু, এখন থেকে প্রতিদিন আসবেন। ইনশাআল্লাহ ঢুকতে পেরেছো? হ্যাঁ জমি তো জুমে ঢুকতে পেরেছো পরে না? আমার পরে ঢুকতে পেরেছো, আমি তো বললাম যে আমার ফেসবুক দেখো। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ 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 ফারজানা আপু। তুমি আসতে মাহি আপুর পেরেছো, কাছে এই জন্য চলে যাব। খুব খুশি হলাম। হ্যাঁ আসলে আসলে ইনশাল্লাহ আমরা এখন থেকে ফারজানা আপুকে সবসময় আমাদের সাথে পাবো, এবং আপনাদেরকেও আসলে আমরা পাবো জুমে ইনশাল্লাহ। আমি একটু মাহি আপুর কাছে চলে যাব। মাহি আপু, আপনার কাছ থেকে একটা কবিতা শুনতে চাই এখন। অবশ্যই, যেহেতু আবৃত্তি করি তাই কবিতা পড়তে মানে আবৃত্তি করতে বললে বেশ ভালোই লাগে। আর যে আগামীকাল 25শে মে হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন, তো আমি কাজী নজরুল ইসলামেরই একটা কবিতা পড়ছি। মেয়েদেরকে নিয়ে যেহেতু আলোচনা চলছে, সেটা মেয়ে বেজে একটা কবিতা আমি আবৃত্তি করে শোনাচ্ছি। দোদুল দুল, দোদুলে দুল, দোদুলে দুল, বেনিরে বাদ, আলোকে ছাদ, আলোকে ছাদ, খোপার ফুল, কানিরে দুল, খোপার ফুল, দোদুলে দুল, দোদুলে দুল। অলোকে ছায়, কপল ছায়, পরশ চায়, অলস চুল, বিনুন বিন, কেশের উল, দোদুলে দুল, দোদুলে দুল। অসমৃত কাখের ভিত, অসমৃত পিঠের চুল, লোহিত পিত, নলক দুল, দোদুলে দুল, দোদুলে দুল। সোহাগ খায়, দোলন গায়, কাপন খায়, আপন খায়, পায়ের নখ, মাথার চুল, দোদুলে দুল, দোদুলে দুল। পরাগ ফাগ ছড়ায় আজ, সিরাজ বাগ, ইরান গুল, দোলন দোল দে বুলবুল, দোদুলে দুল, দোদুলে দুল। কাকুন চায়, নাচন ফিন, রিমিক ঝিম, ঝিমিক ঝিম, আঁচল বিন, চাবির রিং, বুলাই নিন, ঝুলায় ঢুল, দোদুলে দুল, দোদুলে দুল, দোদুলে দুল, দোদুলে দুল। অসাধারণ অসাধারণ, আমরাও আসলে ছন্দে চলে গেছিলাম দোদুলে দুলে। খুব মজা লাগছে। খুব খুব সুন্দর লাগে। কবিতাটা আমি অংশবিশেষ পড়লাম, কারণ সময়েরও ব্যাপার আছে। তো এই কবিতাটা আসলে একটা মেয়ের, একটা গ্রাম্য মেয়েকে উদ্দেশ্য করেই কবি লিখেছেন। তো আমার কাছে মনে হলো যে আজকে যে টপিকটা, সেই টপিকে এই কবিতাটা যায়। আসলে সাহস জুগিয়ে একটা টপিক আসলে। হ্যাঁ না, খুব ভালো লাগলো, ধন্যবাদ মাহি আপু। তৃপ্তি আপুর কাছে একটু চলে যাবো। তৃপ্তি আপু, আমরা অলমোস্ট শেষের দিকে চলে এসেছি আমাদের আজকের এই আড্ডায়। সংক্ষেপে আমাদের এখানে এসে কেমন লাগলো, এবং যেহেতু সঙ্গীতের সাথে আপনি আছেন, সঙ্গীতের ক্ষেত্রে স্টুডেন্টদের এবং তাদের অভিভাবকদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে, সেটা আমরা একটু শুনতে চাই। সঙ্গীত হলো গুরুমুখী বিদ্যা। আমি যারা এখন নতুন শিখছে বা যারা আমার ছাত্রছাত্রী, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে গুরু ছাড়া কোনোদিনও সঙ্গীত শিক্ষা হয় না। আর অভিভাবকদেরও বলবো, তারা যেন বাচ্চাদেরকে ওইটাই উৎসাহিত করে ভালো ভালো গান শোনার জন্য, তারপরে ক্লাসিক্যাল বেইজের গানগুলো শোনার জন্য, তারপরে আনাচে কানাচে সব জায়গায় যেন ক্লাসিক্যাল অনুষ্ঠান করা হয়। তারপরে সরকারি উদ্যোগ তো বটেই, আমাদের সেই গানের যে মূল ধারা যেটা, সেটা ফিরিয়ে আনার জন্য আমাদের দল মত নির্বিশেষে সবারই এগিয়ে আসতে হবে। আসলে সবাইকেই আসলে একত্রে এগিয়ে আসতে হবে, যেন আমরা সবাই যেন আমাদের পুরনো কৃষ্টি, কালচার, ঐতিহ্য সেটাকে ধরে রাখতে পারি। ধন্যবাদ ধন্যবাদ। আসলে তৃপ্তি আপু খুব সুন্দর কথা বলেছেন। আমরা আসলে আমাদের আড্ডার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক, আমি আমাদের জুমের আপুদেরকে অনেক অনেক ধন্যবাদ দেবো আমাদের সাথে আজকে জয়েন করার জন্য, এবং আমরা সবসময় চাবো আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা সবসময় খুব সুন্দর সুন্দর টপিক নিয়ে আসি এবং চমৎকার অতিথিদের নিয়ে আসে, আপনারা আমাদের সাথে থাকবেন। দর্শক, আপনাদেরকেও সবসময় আমরা পাই সাথে, এবং অনেক অনেক ধন্যবাদ। আগামীকালকে আবার আমরা হাজির হয়ে যাব সুন্দর টপিক নিয়ে এবং সুন্দর কিছু অতিথি নিয়ে। আপনারা আমাদের সাথে সবসময় আছেন, নেক্সাস চ্যানেলের সাথে আছেন এবং সবসময় সাথেই থাকবেন। আমি সম্প্রীতি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, এবং আমাদের পছন্দের যে তারানা আপু, তার কাছ থেকে আমরা গান দিয়ে আজকে শেষ করব। সবাইকে আল্লাহ হাফেজ। আমি রুনা লাগার গান মনে, গানের খাতায়। হ্যাঁ স্বর। অবশ্যই। আমি একটা নজরুলের গান দিয়ে জি। গানেরই খাতায় স্বরলিপি লিখে বলো
জীবন খাতার ছিন্ন পাতার শুধু বেহিসাবে পড়ে রবে, গানেরই খাতায় স্বরলিপি লিখে। মননি লুকোচুরি খেলে কোনো দিন যাবে পথে ফেলে, মননি লুকোচুরি খেলে কোনো দিন যাবে পথে ফেলে। পোড়াবে আমার এ গান যবে আমায় কি গো ডেকে